ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস শুরু করছিলাম। সো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স দেখানো হয়েছিল, আর নিউ প্র্যাকটিসের মধ্যে আমরা কি করছিলাম, হ্যাঁ ক্যালকুলেটর তৈরি করা হয়েছিল একটা, তাই না? সো ক্যালকুলেটর তৈরি করা হয়েছিল কই, হ্যাঁ ওই দুইটা করানো, দুইটা প্র্যাকটিস আমরা করছিলাম আর কি। ঠিক আছে, হ্যাঁ অন কি ফাংশন করছিলাম আর কি। সো আমরা জাভাস্ক্রিপ্টের আর কিছু বিষয় দেখবো আজকে আর কি। PHP ফাইল নিয়ে নেন সবাই। আজকে ডে 19 না, নিয়ে নিচ্ছি ডে 19 নামে। স্টেটমেন্ট অ্যারেও দেখানো হয়েছিল। আমরা প্রথম যে প্রোগ্রামটা করব আজকে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমাদের এরকম একটা ডিপ থাকবে, ডিপের মধ্যে এখানে আমরা কয়েকটা বাটন দিব। এখানে একটা বাটন দিলাম, আমরা বললাম রেড। এখানে একটা বাটন দিলাম, আমরা বললাম গ্রিন। এখানে একটা বাটন দিলাম, এখানে বললাম ব্লু। সো যখন রেডে ক্লিক করব এই ডিপের কালার হয়ে যাবে রেড, যখন গ্রিনে ক্লিক করব এই ডিপের কালার হবে গ্রিন, যখন ব্লুতে ক্লিক করব তখন এই ডিপের কালার হবে ব্লু। এই কাজটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন করার চেষ্টা করব সবাই। তাহলে প্রথমে একটা PHP ফাইল নিয়ে নেই, তার মধ্যে আমরা ওই ডিপটার আমরা একটা হাইট ওয়াইড বা একটা বর্ডার দিয়ে দেই, একটা হাইট দিয়ে দেই, একটা ওয়াইড দিয়ে দেই, বর্ডার দিয়ে দেই। তারপর উপরে তিনটা বাটন দিব, দেন বাটনে ক্লিক করলে এগুলো কালার চেঞ্জ হবে। এই কাজটা করব আস্তে আস্তে, আমরা আরো বেশ কিছু বিষয় করার চেষ্টা করব। সো এটা দিয়ে শুরু করি। ডে 19 এর মধ্যে আমরা একটা PHP ফাইল নিয়ে নিচ্ছি।
আচ্ছা, আমরা স্টাইলটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে দিব। তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে কাজ করতে হয় তখন তার কি দিতে হয়? আইডি। সো আমরা আইডি দিয়ে দিলাম box1। স্ক্রিপ্ট দিয়ে শুরু করি, স্ক্রিপ্ট দিয়ে শেষ করি। এখানে এসে আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করাই ব্রাউজারের থ্রুতে, দেখি কি অবস্থায় সে আসে। লোকাল হোস্ট 24 day 19 example1। সো সিম্পলি আউটপুট কিন্তু কিছুই নেই। তাহলে আমরা একটা ডিপ নিলাম। এবার ধরেন জাভাস্ক্রিপ্ট থেকে আমরা যদি ওই ডিপটার কোনো স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে কোনো একটা এলিমেন্টকে কিভাবে ধরতে হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফাংশন দিয়ে, আর এর মধ্যে কি দিতে হয়, প্যারামিটার আইডিটা দিতে হয়। সো আমরা আইডিটা দিয়ে দিলাম। তাহলে এই এতটুকুন কোডের মানে কি বলেন তো? এতটুকুন কোডের মানে কি? ডিপটা আমার কাছে, আমি ডিপটাকে আমি ধরলাম, ধরে এবার কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে রাখি var এলিমেন্ট। আর এই এলিমেন্টের মধ্যে এবার কি আছে, এই box1টা আছে, box1 ডিপটা আছে। এবার আমরা যদি এভাবে করি এলিমেন্ট ডট স্টাইল ডট, আমরা একটা হাইট দেই 200 পিক্সেল। ইউরো দিয়ে দিলাম। যদি ব্রাউজারে চেক করি, দেখেন আমরা এলিমেন্টটা দেখতে পাচ্ছেন এভাবে উইদাউট সিএসএস। আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েও চাইলে কি করতে পারতেছি, ওই ডিপটার যে প্রপার্টিগুলো কন্ট্রোল করতে পারতেছি সিএসএস এর জাভাস্ক্রিপ্ট দিয়ে। এবার আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই বক্সের উপরে 3টা বাটন নিব। একটা বাটন নিলাম, তার নাম দিলাম রেড। ব্রাউজারে যাই, একটা বাটন চলে আসছে রেড। এখন আমাদের টার্গেট হচ্ছে যে বাটনে ক্লিক করলে এই বক্সটার কালারটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি বলেন তো? তাহলে এখানে ক্লিক ইভেন্ট ক্রিয়েট করতে হবে, অন ক্লিক ইভেন্টে মাধ্যমে কিভাবে আমরা ইয়াটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করব, একটা ফাংশন কল করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দেবো। সো এখানে এসে আমরা যদি বলি অন ক্লিকে আমরা বলে দিলাম চেঞ্জ কালার, ব্যাকগ্রাউন্ড বিজি কালার।
এই ফাংশনটার একটা ডেফিনেশন দিব আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে ফাংশন করতে পারবেন না বাকিটুকুন করেন তো বাটনের মধ্যে ক্লিক করলে একটা ইভেন্টের মাধ্যমে আমরা একটা ফাংশন কল করলাম এবার ফাংশনে এসে কি করতে হবে প্রথমে এলিমেন্টটাকে ধরতে হবে তারপর তার স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দেব রেড তাই না করে ফেলেন তাহলে কি করতে হবে এখানে এসে বলেন তো প্রথমে আমাকে এলিমেন্টটাকে ধরতে হবে সো ধরার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফাংশনের মধ্যে আমি আইডিটা দিয়ে দিলাম সো রাইট এটা তো নেওয়াই আছে সো আমাদের এটা আবার নতুন করে নিতে হবে না কারণ এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে যেহেতু আমার এই ইনস্ট্রাকশনগুলো আগে এক্সিকিউট হবে সো তার ব্রেনের মধ্যে কিন্তু এটা আছে তাই না সো আমি যদি ডিরেক্ট এই লাইনটা কপি করে এখানে পেস্ট করে দেই ফাংশনের মধ্যে শুধু এখানে ইয়েলোর এখানে কি দিয়ে দিব রেড এবার সেভ করি এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই এরকম আছে আমি যদি কালার ক্লিক করি কালারটা কিন্তু রেড হয়ে যাচ্ছে সো একটা বাটন করলে তাহলে এখানে তিনটা বাটন দিয়ে করা যাবে না কি করতে হবে ভেরি সিম্পল তাই না 2 3 তিনটা বাটন দিলাম বললাম গ্রিন এখানে বলে দিলাম ব্লু সো আমরা জাস্ট সিম্পলি আলাদা আলাদা যদি এখানে অন্য একটা ফাংশন দেই যে চেঞ্জ কালার গ্রিন তাহলে এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন করে দিলেই হবে তাই না সো এবার যেটা করতে হবে আলাদা আলাদা ফাংশন দিয়ে করলে কিন্তু কোনো ব্যাপারই না বাট একটা ফাংশন দিয়ে করব তো আমরা
একটা ফাংশন দিয়ে করতে হবে। সো ফাংশন একটাই, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার। এই একটা ফাংশনই প্রত্যেকটা এলিমেন্ট থেকে কল হবে, এবং কখনো হবে গ্রিন, কখনো হবে রেড, কখনো হবে ব্লু। এটা একটু করতে হবে আমাদের। আগে প্রথমটা কি হয়েছে, এটাও কিন্তু পারবেন, ও হয়েও গেছে মনে অনেকে, তাই না? হয়েছে না কারো? ওই যে একজন করে ফেলছে। ফাংশনকে ডায়নামিক করা হয় কিভাবে? প্যারামিটার পাসের মাধ্যমে। সো আমাকে এখানে প্যারামিটার পাস করতে হবে। আপনারা অনেকেই ব্রেক টাইমে না বলে চলে যান, এটা কিন্তু ঠিক না। কোনো একদিন ধরা খাবেন, ধরা খেলে কিন্তু আমার কাছে না, বিআই টিমের কাছে, মানে আমাদের অ্যাডমিনের কাছে। তো সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট স্টাইপেন্ড দুইটাই যাবে। বলে যাবেন যদি কেউ চান। এই আপনার ইয়ের খবর কি? শওকত না, নাম কি ছিল? জামিই আছে। এইটাতে বসে নাকি? না স্যার, মানে ইগেতে কম করছে। খোঁজ খবর নিয়েন মাঝে মধ্যে একটু। মানে রেগুলার আসে অথচ আসে না, এমন কজন আছে দেখেন তো?
জাস্ট কি করলাম, যেটা করলাম সেটা হচ্ছে যে ফাংশন কল করার সময় প্যারামিটার পাস করে দিলাম। যখন রেডে ক্লিক হবে এই ফাংশনটা কল হবে, প্যারামিটার আসবে রেড, প্যারামিটার আসবে গ্রিন, প্যারামিটার আসবে ব্লু, ধারাবাহিকভাবে যখন যেটা ক্লিক করা হবে ওটাই ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। ভেরিয়েবলটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার চেক করি, রেডে ক্লিক করলে রেড, গ্রিনে ক্লিক করলে গ্রিন, ব্লুতে ক্লিক করলে কি আসছে, ব্লু আসতেছে, তাই না? একেবারেই সিম্পল আর কি বিষয়টা। এবার আরেকটা কাজ করি আমরা, সেটা হচ্ছে যে ধরেন এবার রেড গ্রিন ব্লু না, এবার এখানে আসবে ধরেন এরকম 3টা বাটন। এটা তো হচ্ছে সবার না, কয়জনের নাই? মিথ্যা কথা বলবেন না, রোজার মাস কিন্তু আবারও আসবে। একটা চলে গেছে তাই কি হয়েছে, সেগুলো কিন্তু তখন ক্যারি থাকবে, ক্যারি হবে। ভার্সিটিতে ক্যারি করেন নাই, মানে ক্যারি খান নাই কেউ? আমি খাইছিলাম 3টা, পরীক্ষায় দিইনি, বুঝছেন না? ভালো লাগে না, দিইনি। আমাদের আহসানুল ইউনিভার্সিটিতে 4টা সাবজেক্ট পর্যন্ত ক্যারি রাখা যায়, আমি 3টা খাইছিলাম। পরে স্যার একদিন ডাক দিছে, তুমি কি পরীক্ষা দিবা না তোমার আম্মুরে ফোন দিব? স্যার আমি তো পরীক্ষা দিতাম স্যার, একটু অসুস্থ ছিলাম তো। আসলে কিন্তু ছিলাম অন্য জায়গায়, বুঝেন না কোথায় ছিলাম? না, পরীক্ষাই দিইনি, ফেল 3টে সাবজেক্টে খাইছিলাম। তো যাই হোক, পরে পাস করছি পরীক্ষা দিয়ে। আর আমাদের ভার্সিটি আহসানুল ইউনিভার্সিটি খুব খারাপ, তো এটা অনেকটা পাবলিক ইউনিভার্সিটির মতো। অন্য ইউনিভার্সিটিতে কি করে, স্টুডেন্ট যদি ফেল করে, মানে যদি না হয়, তাহলে টিচাররা কেউ স্যালারি পায় না। আর আহসানুল ইউনিভার্সিটিতে হলো এটা, স্যালারিটা আসে মিশন থেকে। একটা স্টুডেন্ট যদি পাস না করে তারপরও তারা স্যালারি ঠিকই পাবে। তো ওদের অ্যাটিটিউড হচ্ছে অন্যরকম। হ্যাঁ, আমাদেরও তো এর আগের সেকশনে প্রায় আগের সেমিস্টারে 40 জনের ভিতরে 7 জন পাস করেছেন। আপনি কোন ইউনিভার্সিটির? ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি ওরকম থাকতে পারে আর কি। সো আমাদের এই আসলে এরকম, সো স্যাররা আর কি খুব ড্যাম কেয়ার আর কি, স্টুডেন্টদের কোনো বেল দেয় না। পড়লে পড়ো, না পড়লে ঘুমাও, আমার কিছু নেই, মাস শেষে আমার স্যালারি ঠিকই ঢুকে যাবে অ্যাকাউন্টে। সো এই কারণে আর কি প্রবলেম। এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে দিবেন হচ্ছে হোম, এখানে লিখবেন অ্যাবাউট, এখানে লিখবেন কন্টাক্ট। ঠিক আছে, যখন হোমে ক্লিক করবেন এখানে এক ধরনের কন্টেন্ট থাকবে, যখন অ্যাবাউটে ক্লিক করবেন এখানে আরেক ধরনের কন্টেন্ট আসবে, যখন কন্ট্যাক্টে ক্লিক করবেন তখন এখানে আরেক ধরনের কন্টেন্ট আসবে। যদি না পারেন তাহলে লিফটে 19 তলায় যাবেন, যা লাভ দিবেন। পারলে একটু নিজে নিজেকে কংগ্রাচুলেশন জানাবেন, কংগ্রাচুলেশন হাবিবুর রহমান, তুমি পারতেছো। তারা দেবে না, সময় কিন্তু 5 মিনিট, এর বেশি না। একটু চিন্তা করলেই কিন্তু পারবেন, খালি চিন্তাটা করেন, আর কিছু করতে হবে না। সেটা আপনার যা মন চাইতেন, তবে যাই কিছু করেন মিনিংফুল দিবেন, একটু চেষ্টা করবেন ওই করিম জব্বার, আব্দুল কুদ্দুস এগুলো না দিয়ে মিনিংফুল কিছু দেওয়ার জন্য। এটা অনেকটা বুটস্ট্র্যাপের ন্যাপ ট্যাপসের মতো, তাই না? যারা বুটস্ট্র্যাপ জানেন, এখানে এক ধরনের হোমে ক্লিক করলে এখানে এক ধরনের লেখা আসবে। আপনি জাস্ট টেস্টিং পারপাসে লিখতে পারেন যে হ্যালো হোম কন্টেন্ট, হ্যালো অ্যাবাউট কন্টেন্ট, হ্যালো কন্ট্যাক্ট কন্টেন্ট। আমি যদি একটা আনতে পারি তাহলে তো হাজার হাজার আনতে পারবো।
পিএসপি ফাইল নিচ্ছি, আমরা একে বলতে পারি নিউ বা example2। example2.php নামক একটা ফাইল নিলাম। এবার এখানে এসে কি করা যায়, প্রথমে আমরা একটা বাটন নিয়ে নেই, 3টে বাটন। বাটনের টাইপ দিতে হবে কি বাটন, বাটনের মধ্যে আমরা ইভেন্ট জেনারেট করতে হবে অন ক্লিক। অন ক্লিকের মধ্যে আমি বলে দিলাম চেঞ্জ কন্টেন্ট। চেঞ্জ কন্টেন্ট নামে আমরা একটা ফাংশন কল করলাম। তো এবার এখানে এসে একটা ডিভ নিয়ে নিলাম। ডিভের মধ্যে আমরা একটা হেডিং দিয়ে দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। This is the heading. But image নিয়ে নেই। আমাদের একটা ছবি লাগবে, তো আমরা একটা ছবি নিয়ে আসি এখান থেকে। আমরা সাপোজ এই ছবিটা নিয়ে আসলাম। আমাদের যে প্রজেক্ট ফোল্ডার 24 এর মধ্যে আমরা images নামক একটা ফোল্ডার তৈরি করে এর মধ্যে একটা ইমেজ রেখে দিলাম। তো আমরা ওই ইমেজটাকে এখানে দেখাবো। আমাদের ইমেজ লাগবে কয়টা, 3টা ইমেজ লাগবে, একটাই হবে না। তো আমরা আরো কিছু ইমেজ নিয়ে নেই। আমরা অর্থহীনের এই ইমেজটা নিয়ে নিলাম। আমরা এরকম 3টে ইমেজ নিয়ে নিলাম আরো, আপনারা তো নিয়ে নেন। হ্যাঁ, এবার এখানে এসে আমরা একটা ইমেজ দিয়ে দিলাম। এবার একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা একটু সুন্দর করতে চাইলে করতে পারি। প্রোগ্রামটাকে রান করাই। বাটনের একটা নাম দিয়ে দিই, হোম। about contact চলে আসছে। প্লাগইন গুলো ইউজ করার চাইতে কিন্তু র জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করলে আপনার সফটওয়্যারটা বা আপনার ওয়েবসাইটটা যেটা হবে সেটা হচ্ছে হ্যাকিং এর সম্ভাবনাটা কম থাকবে। ম্যাক্সিমাম ওয়েবসাইট হ্যাক হয় জাভাস্ক্রিপ্টের প্লাগইন ধরে, ম্যাক্সিমাম ওয়েবসাইট। এজন্য এখন যারা ওয়েবসাইট তৈরি করে, যেমন আমাদের talhaltraining.com এই সাইটটায় প্রচুর জাভাস্ক্রিপ্টের কাজ আছে। সো এখন এটা ম্যাক্সিমাম কাজটা করে র জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা জাভাস্ক্রিপ্টে কোনো প্লাগইন ইউজ করতে পারবেন না। আমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা অলরেডি করা আছে, বাট সেই কাজটা আপনাকে প্লাগইন ইউজ করে আপনাকে নিজে করতে হবে র জাভাস্ক্রিপ্ট দিয়ে ভাবে। এটা যদি কেউ করতে পারে তাহলে কিন্তু মানে এগুলো তো একেবারে বেসিক শিশু। আমরা যে কাজগুলো করতেছি সিনট্যাক্স প্র্যাকটিস করতেছি, ইফ এলস ইফ
তারপরে লুপের সিনট্যাক্স এখনো প্র্যাকটিস করি নাই, লুপের সিনট্যাক্স প্র্যাকটিস করা দরকার, তাই না? আচ্ছা, আমাদের কি হয়েছে জিনিসটা এরকম? হ্যাঁ, তিনটে ডিপ দিয়ে করবে এবার। কোথায় দেখছো? ওয়ান উত্তর আমেরিকা, তিনটে দেশে সৌদি আরব, তাই হবে?
এখন আমরা যে কাজটা করব এই কাজটা করার পরেই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর দিকে যাব আর কি। আর প্র্যাকটিস করার দরকার নাই, জাভাস্ক্রিপ্টে আলহামদুলিল্লাহ যা হয়েছে আমরা ওই এডিটের সময় ওই পাবলিকেশন স্ট্যাটাসটা বা আরো যে কাজ লাগে ওগুলো করতে পারবো আর কি মোটামুটি একটা। হ্যাঁ, সো আর যেহেতু আমরা পারতেছি টুকটাক আলহামদুলিল্লাহ সবাই কম বেশি, সো ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। এখন যে প্র্যাকটিসটা করবো আমরা লাস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে যে এভাবে একটা ফর্ম তৈরি করবেন। এখানে ইউজার ইচ্ছা মতো ইন্টার হাইট, ইন্টার ওয়াইড, ইন্টার বর্ডার রেডিয়াস, ইন্টার ব্যাকগ্রাউন্ড কালার, এই ইনফরমেশনগুলো ইউজার ইনপুট দিবে। ইনপুট দিয়ে সাবমিটে ক্লিক করলে এর উপর বেস করে একটা এলিমেন্ট এখানে চলে আসবে। হ্যাঁ, একটা ডিপ চলে আসবে এখানে। যে করি কথা কে বললো? হ্যাঁ, কে বলছে যে করে কথা? সবাই ব্রেকিং পাবে, সে ব্রেকিং পাবে না আজকে, এটা হচ্ছে তার শাস্তি। স্লিপ অফ টাং। আচ্ছা, না যে করে লাগবে না, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, র জাভাস্ক্রিপ্ট একবারে। ঠিক আছে, আল্লাহর নামে শুরু করে দেন। ব্রেকের পরে না, এটা যার হবে না তার ব্রেক নাই। ব্রেকের পরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আলোচনা শুরু করব। কালকে থেকে আমরা টুরিং করব, আর 21-22 নাম্বার ক্লাস থেকে প্রজেক্ট শুরু করব ই-কমার্স। আমরা একটা ই-কমার্স সাইট তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, র পিএইচপি দিয়ে। তো কি করতে হবে এটা ধরতে পারছেন? হাইট, ওয়াইড, বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড কালার, এই চারটে ইনফরমেশন ইউজার এই ইনপুট বক্সের মধ্যে ইনপুট দিবে। এরপর সাবমিটে ক্লিক করলে যা ইনপুট দিবে ওইর উপর বেস করে একটা এলিমেন্ট এখানে আসবে। ধরেন হাইট দিল 50, ওয়াইড দিল 50, বর্ডার রেডিয়াস দিল 10, ব্যাকগ্রাউন্ড কালার দিল ব্লু। তাহলে এখানে কি আসবে? তাহলে এখানে আসবে হচ্ছে এই হাইট 50 কত, এতটুকু 50, বর্ডার রেডিয়াস আছে এরকম, এরকম একটা এলিমেন্ট চলে আসবে। আবার যদি মনে করেন কেউ হাইট দিল 500, ওয়াইড দিল 250, বর্ডার রেডিয়াস দিল ধরেন এখানে 50, কালার দিল রেড, তাহলে এখানে কি আসবে? এখানে রেড কালারের হাইট, ওয়াইড এরকম বড় হয়ে আসবে। মানে ডিপটা ফিক্স না, ডিপটা হবে কি ডাইনামিক, এলিমেন্টটা হবে ডাইনামিক। ইউজার যেরকম ইনপুট দিবে সেরকম জিনিসে চলে আসবে। কিভাবে করতে হবে বলেন তো, কেউ একজন বলেন। ভেরি সিম্পল করে ফেলেন। আপনি যখন এখানে সাবমিটে ক্লিক করবেন তখন কি এই সাবমিটে ক্লিক করলে জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন কল করবে, সেই ফাংশনের মধ্যে বসে বসে এগুলো রিসিভ করতে পারবেন না? রিসিভ করে ভেরিয়েবলের মধ্যে রাখবেন, তারপর যেখানে যেখানে বসানো দরকার তারপরে একটা ডিপ থাকবে, সেটার কিছুই থাকবে না, সেই ডিপের আইডি ধরে তার হাইট দিবেন, তার ওয়াইড দিবেন। আমরা কিছুক্ষণ আগে দিলাম না, এটা আমি বলেই দিলাম। আর কি করবেন? এই যে এখানে কি দিলাম, ডিপ ডট স্টাইল ডট কি দিলাম, ওয়াই। এখানে তো কি দিছি আমি, ডিরেক্ট ভ্যালু। এখানে ভ্যালু না হয় এখানে কি বসবে, ভেরিয়েবল। সেই ভেরিয়েবলের মধ্যে কি থাকবে, ওই যে ওখানে যা দিবে সেটা আসবে। পারবেন না? না পারলে কিন্তু 19 তলা মনে রাখেন। পারা উচিত, শুধু ছোট্ট একটু গন্ডগোল লাগবে না, এলিমেন্টের নামগুলো না, আপনি যখন এখানে বসাতে যাবেন তখন একটু গন্ডগোল লাগবে আর কি। হ্যাঁ, document dot get element by id dot value, দুইটা হলে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে লিখছিলাম আমরা, লাস্টেরটা। সো রেডিয়াসটা লাস্টেরটা 8 হবে বড় হাতে। সাথে সাথে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, example3 নামে।
example 3 so প্রথমে আমরা ডিজাইনটা করে ফেলি enter height হাইটের মধ্যে কি থাকবে ইনপুট টাইপ দিয়ে দিলাম নাম্বার নেম বলে দিলাম হাইট আইডি কি থাকবে হাইট 2 হোয়াইট হোয়াইট দিয়ে দিলাম border radius border radius সবার শেষেটা কি হবে প্রথম ট্রিটা থাকবে ফাঁকা submit button background colorটা দিই ওখানে রাইট background color ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন কালার দিয়ে দেখবো নাকি কি হয় পুরোটা আসে আচ্ছা আমি বিজি বলে দিলাম শুধু না পুরোটাই লিখুন ব্যাকগ্রাউন্ড কালার কার জন্য সাবমিট অন ক্লিক হচ্ছিল না হচ্ছে তো সাবমিট অন ক্লিকে বলে দিলাম ক্রিয়েট কাস্টমাইজ এলিমেন্ট সুন্দর একটা ফাংশনের নাম দিয়ে দিলাম ক্রিয়েট কাস্টমাইজ এলিমেন্ট তাহলে অন ক্লিকে এই ফাংশনটা কলিং হবে না কোনো কাজে লাগবে না যেহেতু আমরা পিএইচপি প্র্যাকটিস করতেছি আর কোনো একটা ইনপুট এলিমেন্ট থেকে ভ্যালু নেওয়ার জন্য নেম দিতে হয় এজন্য আমরা নেমের প্র্যাকটিসটা রেখে দিচ্ছি এজন্য আর কিছু অন্য কোনো কারণ এটা লাগবে না এটা না দিলেও হবে বাট আমরা দিয়ে দিব আর কি হ্যাঁ দিলে ভ্যালিডেশন এরর ইয়া হবে আর কি যাই হোক এখন আমরা জাভাস্ক্রিপ্ট লিখব জাভাস্ক্রিপ্ট উপরে লিখব না নিচে লিখব উপরে লিখলে কিন্তু একবারে কেলেঙ্কারি হয়ে যাবে কোনো লাভই হবে না স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হবে স্ক্রিপ্ট দিয়ে শেষ করতে হবে এবার এখানে এসে আমাকে কি করতে হবে প্রথমে একটা ফাংশনিং লিখতে হবে ক্রিয়েট কাস্টমাইজ এলিমেন্ট নামে সো আমরা এখানে লিখব ফাংশন কন্ট্রোল ভি এবার এখানে এসে আমাকে ঘটনা ঘটাইতে হবে যেখানে সেখানে ঘটনা ঘটানো যাবে না তাহলে কিন্তু বিপদ আছে নির্দিষ্ট জায়গায় ঘটাইতে হবে সো এখানে এসে আমরা var হাইটের মধ্যে আমরা কি নিয়ে আসবো আইডি
হাইট। এবার কি হবে বলেন তো? হাইটের পরে কি আসবে? ডট ভ্যালু। আমরা এতটুকুন দিয়ে কি করলাম? এতটুকুনের মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে রানিং করাই। 24 19 এক্সাম্পল 3 এই দেখেন আমরা এই ইনপুট বক্সটাকে ধরলাম, তাই না, এতটুকুনের মাধ্যমে। এবার ইনপুট বক্সটার কি নিব? ইনপুট বক্সটার আমি ভ্যালু নিব, তাই না? এখানে ইউজার যে ইনপুটটা দেবে সেটা নিব। সেই জন্য এখানে কি বললাম? ভ্যালু। তো ভ্যালুর মধ্যে যা আসলো সেটা আমি হাইটের মধ্যে রাখলাম। সেম ভাবে কি নিতে হবে? হাইট, এরপরে হোয়াইট, বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড কালার যা যা আছে সব নিতে হবে। সো হাইটের পরে নিচে হচ্ছে হোয়াইট, এরপরে নিব রেডিয়াস, একেবারে পানির মতো সহজ। এরপরে কি আসবে? বিকে, বিসি। ওকে, আমি নিয়ে নিলাম। এবার আমি কি করব? হ্যাঁ, এবার কি করতে হবে বলেন? এবার আমি যার কাছে দিব তাকে ধরতে হবে। সো ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি কি হবে বলেন? ডিপটা কই? হাই হাই, আমার তো ডিবি নাই। তাহলে ডিপ দেওয়া লাগবে না একটা? হ্যাঁ, অ্যাপেন্ড চাইল্ড দিয়ে না, দরকার নেই, আমরা এভাবেই লিখি। ডিপের আমরা একটা আইডি দিয়ে দিলাম, মাই ডিপ। মাই ডিপ নামে আমরা একটা আইডি দিয়ে দিলাম। ওকে, সো এখানে এসে আমরা মাই ডিপটা দিয়ে দিলাম var ডিপ। ঠিক আছে, এবার এখানে কি হবে? ডিপ ডট স্টাইল, তাই না? ডিপ ডট স্টাইল ডট কি আসবে? হাইট সমান সমান কি আসবে? হাইট। এটা দিলে কি হবে? নাম্বার দিতে হবে কেন? নাম্বারটা তো এই ভেরিয়েবলটার মধ্যেই আছে। এখন আমি এখানে যদি দেই 30, আচ্ছা ধরেন আমি এখানে হাইট দিলাম, হ্যাঁ, এবার আমি হোয়াইটও দিয়ে দিব। দেখেন হাইট দিলাম, ডিবি ডট স্টাইল ডট, এখানে কত আসবে? হোয়াইট। এবার রেডিয়াসটাও দিয়ে দিলাম। এখানে শুধু এটা দিলে হবে? এখানে হোয়াইট হবে না, এখানে কি হবে? বর্ডার রেডিয়াস, আর সবার শেষে হবে কি? বিসি, ব্যাকগ্রাউন্ড কালার। হয়ে যাওয়ার কথা না? কিন্তু হবে না, হবে না, অসম্ভব। এইভাবে দিলে তো অসম্ভব হবেই না। কারণ কি? কারণ হচ্ছে হাইট ওয়াইট এগুলো একক আছে না, ওটা দিতে হবে। দেখেন আমরা এখানে আসি, ক্লিক করলাম, এখানে হাইট দিলাম 133, ওয়াইট দিলাম যেমন চাই তাই, বর্ডার রেডিয়াস দিলাম 12, কালার দিয়ে দিলাম। আচ্ছা, কালার আমরা এভাবে পিক না করে একটা কাজ করতে পারি। কালার এখানে আমরা একটা কাজ করি, টেক্সট লিখে দিই, বুঝছেন? এভাবে দিলে গন্ডগোল লাগবে, টেক্সট লিখে দিই। আমরা সবচেয়ে সহজভাবেই করি, টেক্সট দিয়ে দিলাম, তাহলে এখানে কালারের নাম লিখে দিব, আমি বলে দিলাম ব্লু। এবার সাবমিট করতে ক্লিক করলে চলে আসছে। কেন? পিক্সেল লাগছে না, সে না, দেখছেন ঘটনা ঘটে গেছে কিন্তু, বাট তারপরও এটা কিন্তু আমাদের হইল না।
কি করতে হবে, প্রত্যেকটা জায়গায় আমরা প্লাস দিয়ে কনকেট করে দেব কি এভাবে, প্রত্যেকটা জায়গায় এটা করে দিতে হবে। হাইটেও করে দিবেন, ওয়াইটেও করে দিবেন, বর্ডার রেডিয়াসও করে দিবেন, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে না। এই কাজটা করি শুধু নতুন ছিল, কারণ এটার মধ্যে তো আমার অ্যামাউন্ট আসতেছে, আমার পিক্সেলটা লাগবে না। সো পিক্সেলটা আমি কিভাবে দিব, প্লাস দিয়ে কনকেট করে দিলাম। পিক্সেল না দিলে তো আসার কথা না, আসলো কিভাবে এটাই বুঝলাম না। আচ্ছা, শুধু রিড লিখলে হয় না? আচ্ছা গুড, হ্যাঁ সে কারণে হয়তো পাচ্ছি। ওকে নাইস। সো আমরা এবার কিন্তু আমাদের একবার রাইট প্র্যাকটিসটা হয়েছে। এখন আমরা এখানে যদি মনে করেন বলি যে 10 পিক্সেল, ওয়াইড বললাম যে ধরেন 5 পিক্সেল, রেডিয়াস বললাম যে 100 পিক্সেল, কোনো লাভই হবে না। 2 পিক্সেল বললাম, কালার বললাম রেড, সাবমিট দিলাম। এই দেখেন একটা বুলেট চলে আসছে, আসছে না? আসছে। এখন মনে করেন এগুলো একটু বাড়িয়ে দিই, হাইট দিলাম 1000, বেশি হয়ে যাবে। ওয়াইড দিলাম 300, রেডিয়াস দিলাম 50, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, সাবমিট দিলাম। এই যে চলে আসছে। হাইট দিলাম ধরেন 300, এভাবে চলে আসতেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে বলে দিলাম ইয়েলো, ইয়েলো হয়ে যাচ্ছে, তাই না? রেডিয়াস দিয়ে দিলাম 100, এরকম হচ্ছে। রেডিয়াস দিয়ে দিলাম 150, সে মনের দুঃখে একটা সার্কেল হয়ে গেছে, হচ্ছে না? যার যার হচ্ছে না সে বসে থাকেন, যার যার হচ্ছে সে একটা ব্রেক নিয়ে নেন। এভাবে কাজগুলো করতে পারতেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো লাস্ট ক্লাসে যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে প্র্যাকটিস করতেছিলাম তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আমরা কিছু বলেছিলাম, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে রুলসগুলো আছে জাভাস্ক্রিপ্ট সেই রুলসগুলো 100% ফলো করে। তো আমরা যে মেইন ফোকাস দিচ্ছি যে সার্ভার ল্যাঙ্গুয়েজটার উপর, পিএসপি ল্যাঙ্গুয়েজটা কিন্তু পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড না। আমরা যে কাজগুলো এতদিন করে আসছি সেখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো আমরা যা মন চায় তাই করতে পারি। আমরা ফাংশন যে কোনো জায়গায় লিখতে পারতেছি, শুধুমাত্র আমরা রিকোয়ার বা ইনক্লুড সিনট্যাক্সগুলো ইউজ করে ফাংশনগুলোর পেজগুলোকে লিঙ্ক করে করে কিন্তু আমরা যা মন চায় তাই করতে পারবো লজিক্যালি, তাই না? বাট এখানে কোনো রুলস নাই, মানে আমি একটা ফাংশন লিখে রাখছি সেটাকে যে কেউ যেভাবে মন চায় ইউজ করতে পারতেছে। সো এটা তো কিছু হইলো না, তাই না? তাহলে কি করতে হবে, আমি যে ফাংশনগুলো তৈরি করব প্রত্যেকটা ফাংশনে ডেফিনেটলি একটা কাজ থাকবে। সেই কাজগুলো যদি কেউ ইউজ করতে চায় তাহলে ডেফিনেটলি আমি যে ফাংশনটা তৈরি করতেছি আমার একটা পারমিশন লাগবে। এটাই তো অ্যাকচুয়ালি হওয়া উচিত। মানুষের মানে রিয়েল লাইফের মানুষের যে জীবনধারা এর সাথে 100% মিল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। দেখেন একটা ছেলে আমরা যখন মেচে থাকি তখন আমাদের লাইফস্টাইলটা কেমন হয়? মনে করেন আপনার কালকে একটা ইন্টারভিউ আছে, ও জব ইন্টারভিউ দিবেন, আপনি খুব সুন্দর করে একটা শার্ট আর একটা প্যান্ট ইস্ত্রি করে নিয়ে আসছেন, এনে রেখে দিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন কিছুই নাই। কিছুক্ষণ পরে ফোন দিয়েছেন, আপনার পাশে যে ঘুমায় সে বলবে দোস্ত একটা ডেটিং ছিল তোরটা পরে আসছে, কিছু মনে করিস না। তখন আপনি কি করবেন?
তারা একটা গালি দিবেন, গালি দিয়ে ফোনটা কেটে দিবেন, আর কিছু করার নাই। এটা হচ্ছে কি আমাদের ম্যাচ লাইফ, যেভাবে যা মন চায় তাই হচ্ছে, কিছু করার নাই, কন্ট্রোল নাই। বাট আপনি একটা ফ্যামিলিতে থাকেন, তাহলে ওই যে আপনার জামা, ওই যে আপনার প্যান্ট, ওগুলো কি একটা ফাংশন না? জামার একটা কাজ আছে, প্যান্টের একটা কাজ আছে। সো প্রত্যেকটা জিনিসই কি একটা ফাংশন। সো ফাংশনগুলো কোথায় ছিল? অগোছালো ভাবে ছিল, ম্যাচের মধ্যে ছিল, যার কোনো ওনারশিপ ছিল না, যে কেউ যে মন চাইলে ইউজ করতে পারে। বাট ওই জামা কাপড়গুলোই যখন আমার বাসায় চলে আসতেছে, তখনই কিন্তু সে কি হয়ে যাচ্ছে, সে একটা ওনারশিপের মধ্যে চলে আসতেছে। তখন কিন্তু যে কেউ আপনার ফ্রেন্ড চাইলে ওটা ইউজ করতে পারবে না, পারমিশন লাগবে। আমরা যখন বাসায় থাকি তখন কিন্তু চাইলে আমরা 10টা 11টা 12টা বা যখন মন চায় তখন বাইরে যেতে পারি না। বাট যখন আমরা মেচে থাকি তখন তো আমরা বাইরে ওই 10টার পরে, তাই না? 10টার আগে তো বেরিয়ে হই না, আমরা ঘুমাই 6টার সময়, ঘুমতে করি 4টার সময়, মানে সকাল 4টায় আর কি, বিকাল 4টায়। ফজর নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমাই, তারপরে ঘুমতে করি বিকাল 4টায় উঠে একটু ক্যারাম খেলি বা খেলি, তারপরে বাসা থেকে বের হই রাত 10টার সময়। 10টার সময় বেরে ঘুরে গেলে বাসায় ঢুকি রাত 2টার সময়। তাহলে কি ভাই বলতেছি, তাই না? সো এগুলো হচ্ছে আমরা এখন এগুলো বলার উদ্দেশ্য, কারণ হচ্ছে যে আমরা যে প্রোগ্রামিংটা এতক্ষণ করছি এটা ছিল ম্যাথ লাইভের প্রোগ্রামিং, বাট এটাকে এখন অর্গানাইজ করে নিয়ে আসতে হবে কোথায়? আমাদের ফ্যামিলিতে কনভার্ট করতে হবে। ফ্যামিলিতে কনভার্ট করলে কিন্তু আমি চাইলে রাত 2টার সময় বাইরে যেতে পারবো না, কারণ না কারো পারমিশন লাগবে। তার মানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ফাংশনই হচ্ছে কি এক একটা কাজ, আর এই কাজগুলোকে আমি কি করতেছি? ওনারশিপের আন্ডারে নিয়ে আসতেছি। কারণ ওনারশিপের আন্ডারে নিয়ে আসলে কি হবে, ওই কাজগুলো যদি আমার আন্ডারে 10টা কাজ আছে, এই 10টা কাজ যদি কেউ নিতে চায় তাহলে কি লাগবে? আমার পারমিশন লাগবে। তার মানে কি এই কাজগুলো একটু সিকিউর। আপনি যখনই কোনো একটা জিনিস কারো আন্ডারে থাকতেছে, কারো ওনারশিপের মধ্যে থাকতেছে, সেই জিনিসটার সিকিউরিটি কেমন? আর একটা জিনিস সেটা ফিয়ামানিল্লাহ, ওটার সিকিউরিটি কেমন, তাই না? এর চাইতে ভালো এক্সাম্পল আর কি হতে পারে বলেন? আমি যে কাজগুলো করব, ধরেন আমি যোগ বিয়োগ গুণ ভাগ একটা ক্যালকুলেটর তৈরি করব। ক্যালকুলেটরটা আমি নরমালি করতে পারতেছি, সিম্পলি পোস্ট থেকে নিয়ে যোগ করলাম বিয়োগ করলাম। আমি পোস্ট জানি, অ্যারে জানি, আমি অপারেটর জানি, আমি স্টেটমেন্ট জানি, আমার আর কিছু লাগবে? ফাংশন ইউজ করলাম না, এমনি করে দিলাম। বাট এগুলাকে একটু সুন্দরভাবে করে ফাংশনের মাধ্যমে করলাম, ফাইন। এখন এই ফাংশনটা আমার কোথায় আছে? আমার ফাংশনটার মালিককে একটা পেজ, নাম কি view.php বা hello.php, তাই না? ওই পেজই তো, ওই পেজের মধ্যে ফাংশনটা আছে। তার মানে কি ওই ফাংশনটার মালিক হচ্ছে ওই পেজটা। এখন ওই পেজটা যে কেউ নিয়ে ফাংশন ইউজ করতে পারে, ঠিক আছে? ওটা আল্লাহর নামে ছাড়াই দেওয়া আছে। আরেকটা হচ্ছে কি, আমার একটা ফাংশন ক্যালকুলেটর তৈরি করছি ফাংশন দিয়া, সেই ফাংশনটা একটা ক্লাসের মধ্যে আছে। এবার কিন্তু মানে ওই ফাংশনটা একটা মালিক আছে। তাহলে মালিক যখন কোনো একটা জিনিসের থাকে, সেটার কিন্তু কিছু একটা সিকিউরিটি থাকে। তাহলে আমি যে ক্যালকুলেটর তৈরি করলাম সেটার সিকিউরিটি কেমন হবে? এখন বুঝতে পারতেছেন না জিনিসটা? মানে আপনি একটু চিন্তা করেন বিষয়টা এরকম ভাবে আর কি, তাহলে দেখবেন এটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যে অবজেক্ট ধরে ধরে আমরা প্রোগ্রামিং করব। আর ওই যে বললাম যে ওনারশিপের মধ্যে নিয়ে আসা, ওনারশিপটা মানে কি? মালিক। মালিক মানে কি? কোনো একটা ফাংশনের মালিক কি হবে? একটা ক্লাস, তাই না? ফাংশনগুলোকে আমরা ওনারশিপের আন্ডারে নিয়ে আসবো, অর্থাৎ ক্লাসের আন্ডারে নিয়ে আসবো। তাহলে যখন ওই ফাংশনগুলো ওনারশিপের আন্ডারে চলে আসতেছে, তাহলে ওই ফাংশনগুলো যদি কেউ ইউজ করতে চায় কি লাগবে? পারমিশন লাগবে না? পারমিশনটাকে বলা হচ্ছে কি? অবজেক্ট। ভেরি সিম্পল। সো এটাই, আর কিছু না। এরপরে আরো কিছু বিষয় আছে। এখন যখন কোনো একটা জিনিস আমার ওনারশিপের আন্ডারে আসতেছে, তখন ওই জিনিসটার আমার 3 ধরনের অ্যাক্সেস থাকে। আমার যত প্রপার্টি আছে, মানে আমার আন্ডারে যত প্রপার্টি আছে, 3 ধরনের প্রপার্টি আছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে পাবলিক প্রপার্টি। আমার একটা বাস আছে, বাসটা যে কেউ ইউজ করতে পারে, পয়সা দিয়ে টিকিট কেটে যে কেউ ইউজ করতে পারে, দিস ইজ পাবলিক প্রপার্টি। আমার একটা বাইক আছে বা আমার একটা গাড়ি আছে, আমার এই বাইকটাকে যে কেউ ইউজ করতে পারবে? আমি এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার ছোট ভাই বড় ভাই, এরা ইউজ করতে পারবে। এটা হচ্ছে কি? প্রোটেক্টেড। এরপরে আমার একটা মোবাইল ফোন আছে, এটা কি? এটা আমার গার্লফ্রেন্ডও পাবে না, তাই না? কারণ গার্লফ্রেন্ড হাতে গেলে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা বলেন তো?
কোনো সমস্যা নাই? কনফিডেন্ট। কোনো সমস্যা নাই। কয়জন আছেন যে আপনার গার্লফ্রেন্ডের মোবাইল ধরতে দেন? কবি নীরব। হ্যাঁ, তাহলে তো সমস্যা। ওকে, নাইস। সো হ্যাঁ, না না না, যাই হোক, আমরা বি কোয়াইট থাকি। এখন ঘটনা হচ্ছে যে মানে আমার আন্ডারে আমি যখন কিছু প্রপার্টির মালিক হব, কিছু সম্পদ থাকবে আমার, আমি শুধু গার্লফ্রেন্ড বলছি, মানে বয়ফ্রেন্ডও তো আছে, তাই না? সো যাদের বয়ফ্রেন্ড আছে তারাও কিন্তু তাদের বয়ফ্রেন্ডের মোবাইল ধরতে দেয় না। এনিওয়ে, সো আমার 3 ধরনের প্রপার্টি থাকে, একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। বলা হচ্ছে যে প্রাইভেট প্রপার্টিটা শুধুমাত্র আমার একটা পার্স আছে, মানি ব্যাগ আছে, এটা কি আমি কাউকে দেই না, এটা আমার একমাত্রই কি প্রাইভেট। সো আমার প্রাইভেট প্রপার্টিগুলো শুধুমাত্র আমি ইউজ করব। আমার প্রোটেক্টেড যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমি ইউজ করব এবং আমার চাইল্ড ইউজ করতে পারবে। এই যে, এবং আমার যে কি বলে এটাকে, আমার যে পাবলিক প্রপার্টিগুলো আছে সেটা যে কেউ ইউজ করতে পারবে, তাই না? তাহলে যখন আমার আন্ডারে কোনো একটা ফাংশন আসতেছে, কোনো একটা কাজ আসতেছে, কোনো একটা অ্যাসেট আসতেছে, সেই অ্যাসেটটা মানে তাহলে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে। এই যে আমার প্রপার্টিগুলোকে ভাগ করা হচ্ছে অ্যাক্সেস করার জন্য, এটা কি বলা হয়? কি ইনক্যাপসুলেশন, তাই না? আমার যে প্রপার্টিগুলো আছে, আমার প্রপার্টিগুলোকে আমি কি করতেছি? আমি ভাগ করতেছি অ্যাক্সেস করার জন্য, যে এটা আমার একদম পার্সোনাল, এটা কেউ পাবে না, এটা আমি এবং আমার ফ্যামিলি মেম্বার ইউজ করতে পারবে, এটা হচ্ছে আমার যে কেউ ইউজ করতে পারবে, বাট আমার পারমিশন নিয়ে। এই যে আমার কাজগুলোকে, আমার ফাংশনগুলোকে, আমার মেথডগুলোকে আমি একটু সিকিউরিটি দিচ্ছি, এটাকে বলা হচ্ছে কি অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে এনক্যাপসুলেশন। এবার এই যে আমার যে প্রপার্টিগুলো আছে, আমার যে প্রোটেক্টেড প্রপার্টিগুলো আছে, আমি ইউজ করব এবং আমার চাইল্ড ইউজ করবে। আমার চাইল্ড যদি আমার প্রপার্টিগুলো ইউজ করতে চায় তাহলে কি করতে হবে? পারবে। আমার চাইল্ড আমার প্রপার্টিগুলোকে ইউজ করতে পারবে। এই যে প্রসেসটা, যে প্রসেসে আমার চাইল্ড আমার প্রপার্টিগুলো ইউজ করবে, এই প্রসেসটার নাম কি? ইনহেরিটেন্স। ভেরি সিম্পল। সো এইভাবেই কিন্তু কাজগুলো আস্তে আস্তে হয়। তাহলে এই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর কিছু না। যে আমার কিছু কাজ আছে, কাজ মানে ফাংশন, আমার কিছু কাজ আছে, কাজ মানে ফাংশন। আমরা করছি না এতদিন, আমরা তো কোডিংও করে ফেলছি, তাই না? ইনসার্ট, আপগ্রেড, এডিট, ডিলিট, এই কাজগুলো আমরা করছি। এই কাজগুলো কিভাবে করছি? ফাংশন দিয়ে। ফাংশনগুলো কোথায় আছে? মালিককে ফাংশনগুলোর, যে কোনো একটা ভিউ পেজ। এখন ওই ভিউ পেজটা যার কাছে থাকবে সেই কি ফাংশনগুলো ইউজ করতে পারবে না? পারবে। এবার আমি ফাংশনগুলোকে একটা ওনারশিপের আন্ডারে নিয়ে আসবো, সেই ওনারশিপের নামটাকে বলা হচ্ছে কি? ক্লাস। তাহলে কিন্তু ওই পেজটা যার কাছে থাকবে সেই কিন্তু তার ইউজ করতে পারবে না। কি লাগবে? ওই ক্লাসের একটা পারমিশন লাগবে। অর্থাৎ ফাংশনগুলোকে সিকিউরিটির মধ্যে নিয়ে আসলাম। তার মানে আমরা যখনই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট কথা আসে বা প্রোগ্রামিং এর রুলস বলে কি, যে ক্লাসে ওনারশিপের আন্ডারে নিয়ে আসো এবং পারমিশন নিয়ে কাজ করো। তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের ক্লাস তৈরি করা শিখতে হবে, যে ক্লাস কিভাবে তৈরি করে, তারপরে ক্লাসের অবজেক্ট কিভাবে, পারমিশন কিভাবে তৈরি করে, ক্লাসের মধ্যে কি কি ধরনের মেথড থাকতে পারে, কিছু ম্যাজিক মেথড আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। সো ক্লাস তৈরি করার সিনট্যাক্স কিন্তু আমরা জানি, তাই না? ক্লাস কিওয়ার্ড দিয়ে শুরু করতে হয়, এরপরে ক্লাসের নাম লিখতে হয়। সো পিএইচপি যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড না, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ 100% অবজেক্ট ওরিয়েন্টেড তাদের ফাইলের নাম এবং ক্লাসের নাম এক হইতে হয়। যেমন জাভা বা সি শার্পে যখন আমরা কাজ করি তখন ফাইলের নাম এবং ক্লাসের নাম কি হইতে হয়? এক। আলাদা হলে কাজ করবে না। বাট পিএইচপিতে ফাইলের নাম এবং ক্লাসের নাম আলাদা হলে কি হবে? কাজ করবে। বাট এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হবে না। ফাইলের নাম আর ক্লাসের নাম কি আসেন আমরা এখন করি। সো আমরা সবাই আমাদের যে এইটা আছে, প্রজেক্ট ফোল্ডারটা আছে, তার মধ্যে আমরা সবাই এবার একটা পিএইচপি ফাইল নিব না, পিএইচপি ক্লাস নিব। সো নিউ থেকে দেখেন পিএইচপি ফাইলের আশপাশ দিয়ে কোথাও একটা পিএইচপি ক্লাস আছে, একটা ক্লাস নেন, ক্লাসের মধ্যে ক্লিক করেন, ক্লাসের একটা নাম দেন। আমরা দিয়ে দিলাম কি? ডেমো। সাপোজ ডেমো, ক্লাসের একটা নাম দিয়ে দিলাম সাপোজ ডেমো। ডেমো দিয়ে দেওয়ার পর এবার বলে দিলাম ফিনিশ। দেখেন আমাদের একটা ক্লাস তৈরি হয়ে গেছে। কি ক্লাস? ডেমো।
এখন এখানে এই যে ক্লাসটা, ক্লাসের নাম কি? ডেমো। ক্লাসটা কোন ফাইলের মধ্যে আছে? ফাইলের নাম কি? ফাইলের নামও কিন্তু ডেমো। এখন মনে করেন আমি এখানে প্রথম যে সিনট্যাক্সটা, ক্লাসের সিনট্যাক্স, এই ফাইলের নাম এবং ক্লাসের নাম অলওয়েজ এক দিবেন, এবং ক্লাসের নামের প্রথম অক্ষরটা কি হবে? ক্যাপিটালাইজ হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ক্লাস তৈরি করার পিএসপির ক্ষেত্রে। ক্লাসের নাম এবং ফাইলের নাম যদি আলাদা হয় তারপরেও কাজ করে, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ক্লাসের নাম, এটা ক্লাসের নাম আর এটা কি? ফাইলের নাম। এই দুটো আলাদা হলে কাজ করবে না অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মানে যারা অবজেক্ট ওরিয়েন্টেড, যেমন সি, জাভা, সি প্লাস প্লাস, তাই না? এদের কাজ করবে না। সো এইভাবে আমরা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম যদি 2 অক্ষরের হয় তাহলে কি করব? ধরেন ক্লাসের নাম 2 অক্ষরের হয়েছে, যেমন ফোন নাম্বার বা স্টুডেন্ট নেম বা কি হতে পারে, হাউস নাম্বার বা যে কোনো কিছু, ধরেন 2টা অক্ষর যখন হচ্ছে তখন দুইভাবেই করেন। আমরা যেহেতু পিএসপি ট্র্যাকে আছি, আমরা ওই ইউজ করব, ইয়েটা ইউজ করব আর কি। 2টা আছে না, একটা ক্যামেল কেস আর একটা কি জেন্ট স্ট্যান্ডার্ড। সো অনেকেই ক্যামেল কেস দিয়েও করে, ক্লাসের নামটা ক্যামেল কেস দিয়েও করতে পারেন বা জেন্ট দিয়েও করতে পারেন। ধরেন এরকম হইলো, সাপোজ নামটা 2 অক্ষরে কোনো একটা ক্লাসের নাম বলেন তো এক্সাম্পল। মানে 2টা ক্যারেক্টার, 2টা ওয়ার্ডের আর কি, 2টা অক্ষর। সাপোজ ধরেন আপনি ফোন নাম্বার তো কোনো ক্লাসের নাম হবে না, ধরেন ডেমো, বললাম ডেমো ইনফরমেশন, একটা ক্লাসের নাম হতে পারে। সেক্ষেত্রে আমরা ডিটা বড় হাতে দিতে পারি, এভাবে করতে পারি। এইটা দেখবেন আপনারা যদি কোডিগনেটর শিখেন, কোডিগনেটর এখন এরকম করা হয় 2টা অক্ষর হইলে। যখন কোডিগনেটর যদি কোনো ফ্রেমওয়ার্ক শিখেন বা শিখতেই তো হবে, পিএসপি ট্র্যাকে থাকতে দিতেছেন কয়জন ওয়েব ডেভেলপমেন্ট করার পর? পিএসপি ট্র্যাকে আর কি বিশেষণ আমার আমার মনে হয় তো লাভ নাই। আমার একটা কথা মনে পড়ে শফিউল আলম স্যারের, এভাবে স্যার একদিন একটা কথা আমাদের ক্লাসে ভাবে বলতেছিল, আমি কিন্তু ওনার স্টুডেন্ট শফিউল আলম স্যারের। উনি আমার একদিন একটা কথা বলতেছিল যে আপনারা এখানে যারা, তখন আমি ক্লাস করি, আপনারা এখানে যারা আছেন কয়জন আপনারা মানে স্বপ্ন দেখেন যে আপনি ওয়েব ডেভেলপার হবেন এবং আপনি বিলিভ করেন যে আপনি ওয়েব ডেভেলপার হতে পারবেন? আপনি বাদ দেন, আপনারা এখানে, আমি জাস্ট ওই কথাটাই বলতে চাচ্ছি আপনাদের যে এখানে যারা আছেন কয়জন বিশ্বাস করেন যে আপনি ওয়েব ডেভেলপার হতে পারবেন? বলার দরকার নাই, আপনি জাস্ট আপনার এই জায়গায় জিজ্ঞেস করেন, বলার দরকার নাই তো কিছু বলবেন না। ওটা আমি ড্রিমের কথা বলি নাই, ড্রিম তো ডেফিনেটলি সবার আছে, নাহলে এখানে আসতেন না। এখন বাসায় বসে বসে ঘুমান যেত, অনেক কিছু করা যেত, এত কিছু বাদ দিয়ে আমি বিশ্বাস করি অন্তত 9,700 টাকার জন্য এখানে আসেন নাই, ঠিক আছে? সো অন্য যে কোনো কারণে আসছেন, অ্যাটলিস্ট 9,700 টাকার জন্য আসেন নাই। সো এখন তাহলে কিছু একটা স্বপ্ন আছে যে যাই দেখে আসি কি হয়, দেশের অবস্থা ভালো না, যেদিকে যাই আর কি, তাই না? এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসছেন, এসি আছে, ইন্টারনেট ফ্রি, তাই দেখে আসি, এরকম একটা চিন্তা। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি বিলিভ করেন করেন যে আপনি ওয়েব ডেভেলপার হতে পারবেন, এই জায়গাটাই কিন্তু আপনি ভয় পান। হইলে হবে, না হলে না হবে, যাই দেখি কি হয়, এরকম করলে কিন্তু হবে না। সো ওই কথাগুলোই কিন্তু স্যার বলছিলেন আমাদের যে না, আপনাকে বিলিভ করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কি হবে? এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কি জানেন? সারা পৃথিবীতে যত শব্দ আছে, কুরআন শরীফের প্রথম কি আছে? ঈমান মানে কি বলেন তো? বুঝছেননি? আপনি মনে করেন 5 ওয়াক্ত জায়গায় 15 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরে ঠিক আছে সারাদিন আল্লাহ আল্লাহ করেন, মুস্তাহাব করেন, যা মন চায় তাই করেন, কিন্তু আপনার মনের মধ্যে আছে আল্লাহ বলতে কি কিছু আছে? আস্তাগফিরুল্লাহ। দেখি থাকলে আছে, না থাকলে নাই। আপনার নামাজ কাজে লাগবে, তাই না? সবার আগে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান মানে কি বুঝছেননি? কোন জায়গায় ঠেকাই দিছে আল্লাহ? এগুলো না বললাম
তাহলে আবার জাকির নায়কের মতো আমার অবস্থা কি হয়ে যাবে, তাই না? সো আগে বিলিভ করতে হবে, কারণ ইমান মানে হচ্ছে বিশ্বাস। কোনো জিনিসের প্রতি আপনার যদি ইমান না থাকে তাহলে আপনি ওই জিনিস নিয়ে কখনোই হ্যাপি হতে পারবেন না। এবার আপনি যে আপনার যে গার্লফ্রেন্ড আছে, আপনার যে বয়ফ্রেন্ড আছে, আপনি কি তাহলে বিলিভ করেন? যদি বিলিভ না করেন, ওই যে বিলিভ করে না জোনায়, ঠিক আছে, বিলিভ না করলে তো আপনি কখনোই হ্যাপি হতে পারবেন না। বিশ্বাস করলে কি হয় জানেন? বিশ্বাস করলে একটা সাহস তৈরি হয়, আর এই সাহসের কারণে কাজটা হয়ে যায়, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনি দেখেন, একটু রাতে শুয়ে শুয়ে চিন্তা করেন যে এত লেকচার দিল এই ভদ্রলোক, দেখি আসলে কি আমি কতটুকু বিলিভ করি যে না আসলে আমি কি ওই টেবলার হতে পারবো কিনা। আপনি দেখেন, আপনার মনের মধ্যে কোশ্চেন করেন, কোনো এক জায়গায় বিশ্বাসের ঘাটতি আছে, আমার ছিল, পরে একদিন চিন্তা করলাম যে না আসলে তো তাহলে কি করতে হবে, দেখি বিশ্বাস করে দেখি যে আমি পারবো ইনশাল্লাহ। এরপরে দেখলাম সাহস হয়ে গেল যে না এটা করতেই হবে, না করা পর্যন্ত উঠবো না। এভাবে করতে করতে আল্লাহর রহমতে তো ভালোই প্র্যাকটিস করতেছি, এখনো শেখার মধ্যে আছি। সো বিলিভটা ইনক্রিজ করেন, আর বিশ্বাসটা বাড়বে কিসের উপরে জানেন? প্রথমে বিশ্বাস আপনি করে নেন, এরপর আপনি ছোট ছোট এক্সাম্পল তৈরি করেন, ওই এক্সাম্পলটাই দেখবেন আপনার বিশ্বাসটা করে বাড়ায় দিবে। কনফিডেন্স, আপনি একটা কাজ করবেন দেখবেন আপনার সাহস বেড়ে যাবে। সো ওইটাই দরকার আর কি জব পাওয়ার জন্য। চাকরি নাকি জব? চাকরি তো খারাপ জিনিস, এক জিনিস না। জব মানে কাজ, ঠিক আছে? আপনার কাজ দরকার, আপনার চাকরি দরকার নাই তো। আপনি কাজ খুঁজেন, যে আমার একটা কাজ দেন, আমি এই কাজটা পারি, এই কাজটা করার সুযোগ করে দেন। যে আমি কি পারি, আমি র পিএসপি দিয়ে আমি যে কোনো ই-কমার্স সাইট এতটুকু তৈরি করতে পারি, সো এই কাজটা আমার করার সুযোগ করে দেন। এবার যখন আপনি কাজটা করা শুরু করবেন তখন আপনি আরো বেশি কিছু শিখতে পারবেন। এত লেকচার দিয়ে লাভ নাই, কাজ করি। তাহলে এই ক্লাস তৈরি করলাম ডেমো। এবার ক্লাসের একটা ডেফিনেশন আমরা জানি কম বেশি সবাই। যদি বলে যে ক্লাসের ডেফিনেশন কি, তাহলে আমরা এভাবে বলতে পারি, ক্লাস কি বলা হয়? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। এর অনেক বইতে আছে, দেখবেন। আমরাও এগুলো মুখস্থ করে ভার্সিটিতে লিখছি, পাস করছি। সো ক্লাস লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথড অ্যান্ড প্রপার্টিজ। তাহলে এই যে আমরা ক্লাস তৈরি করলাম, ক্লাসের মধ্যে কি থাকবে? অনেকগুলো মেথড থাকতে পারে, অনেক প্রপার্টিজ থাকতে পারে। সো মেথড এবং প্রপার্টিজ গুলো আমরা এখানে ক্রিয়েট করব, এবং মেথড এবং প্রপার্টিজ গুলো তিন ধরনের হতে পারে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড হতে পারে। সো আমরা এবার ক্লাস তৈরি করছেন না সবাই? এই ক্লাসের মধ্যে আমরা কয়েকটা মেথড তৈরি করি। ধরেন আমরা একটা ফাংশন লিখলাম, এভাবে ফাংশন বললাম অ্যাড। মেথডগুলো যখন আমরা বাইরে লিখতেছি সেগুলোকে বলা হচ্ছে ফাংশন, আর ফাংশনগুলো যখন ক্লাসের মধ্যে চলে আসে সেগুলোকে বলা হচ্ছে মেথড। আর কোনো পার্থক্য নেই, নামই পার্থক্য শুধু। পরে আসি, প্রপার্টিগুলো পরে লিখি, আগে মেথডগুলো দেখি।
আমরা কিছু মেথড লিখলাম একটা ফাইলের মধ্যে, নাম হচ্ছে demo.php। এবার আমরা একটা ভিউ ফাইল তৈরি করি। এখানে এসে আমরা আরেকটা ফাইল নিচ্ছি, নাম দিলাম view.php। এটা সিম্পলি PHP ফাইল। হ্যাঁ, এবার PHP ফাইল। সো এটা হচ্ছে একটা PHP ফাইল, এটা হচ্ছে একটা ক্লাস। এই ফাইলটা হোল্ড করতেছে একটা ক্লাস, আর এটা একটা ভিউ ফাইল সিম্পলি। এখন এখানে এসে আমি যদি এই ক্লাসের অ্যাক্সেস চাই, আমি এই ভিউ ফাইল থেকে আমি কি করতে চাচ্ছি, আমরা এই অ্যাড ফাংশনটার ইউজ করতে চাচ্ছি সাপোজ ধরে, তাহলে কি করতে হবে আমাকে, আমরা যে যতটুকু জানি যে আমরা প্রথমে যেহেতু আলাদা ফাইল, সো রিকোয়ারিং করতে হবে। সো রিকোয়ার করে নিলাম ফাইলটাকে, ফাংশনগুলো বা মেথডগুলো যে ফাইলের মধ্যে আছে সেই ফাইলটাকে কি করে নিলাম, রিকোয়ার করে নিলাম। রিকোয়ার করে নেওয়ার পর এবার মেথডগুলোকে কল করতে হবে। ধরেন এই অ্যাড ফাংশনকে যদি কেউ কল করে, আউটপুট কি আসবে, ইনঅ্যাড। তাহলে আমি এখানে এসে ধরেন আমি যে অ্যাড ফাংশনটাকে কল করলাম, এভাবে কল করে দিলাম। আমরা তো রিকোয়ার করছি, এভাবে জাস্ট ফাংশনটাকে কল করে দিলাম। এবার প্রোগ্রামটাকে রান করে দেখেন আউটপুট কি আসে। কোনটাকে রান করব, ক্লাসকে না ভিউ ফাইলকে? ভিউ ফাইল অলওয়েজ, কারণ ক্লাস অলওয়েজ কি থাকবে, লোক চক্ষুর অন্তরালে। একটা ফ্যাটাল এরর আসবে, সবচেয়ে খতরনাক এরর PHP তে আমাদের হচ্ছে। হ্যাঁ, এই যে view.php তে যাচ্ছে, দেখেন ফ্যাটাল এরর দেখাচ্ছে না? এই এররটা দেখে রাখেন, এররটা মুখস্থ করেন। কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড। আপনারা যখন প্রজেক্ট করবেন তখন দেখবেন এই ধরনের কোটি কোটি এরর পাবেন। এই এরর মানে কি, কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড। এই যে এররটা এখানে দেখাচ্ছে, এই এরর মানে হচ্ছে আমি যে ফাংশনটা ইউজ করছি এই ফাংশনটাকে সে খুঁজে পায় নাই। ঠিক আছে, আনডিফাইন্ড ফাংশন এরর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ফ্যাটাল এরর। আনডিফাইন্ড ফাংশন দুই ধরনের এরর হতে পারে, একটা হচ্ছে ফ্যাটাল আর একটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স এররটা কি, সিম্পল, আপনি দাড়ি কমা ফুল স্টপ এগুলো দিতে ভুলে গেছেন। আর ফ্যাটাল এরর হচ্ছে খতরনাক এরর, যে আপনি একটা ফাংশন ইউজ করছেন অথচ এর কোনো হদিসই নাই। আপনার হাতে মোবাইল নাই অথচ আপনি, হ্যাঁ ভাই কেমন আছেন, ভালো আছেন, বুঝতে পারতেছেন বিষয়টা? তখন আপনার মানুষ কি বলবে, অত্যন্ত ভালো একটা ছেলে, সবই ঠিক আছে, গাড়িতে সব আছে, শুধু কি নাই, ব্রেক নাই, সব ঠিক আছে। সো তাহলে আমাকে ফ্যাটাল এরর দিলে আমাকে কিন্তু এভাবে বুঝতে হবে যে আমি যে ফাংশনটা ইউজ করছি সেই ফাংশনটা নাই। তার মানে আমি এই ফাংশনটা দেখেন, সিম্পলি এই ফাংশনটাকে আমি একটা কাজ করি, আমি যদি এই ফাংশনটাকে, আপনারা কেউ করেটা আমি একটু দেখাচ্ছি, জাস্ট এই ক্লাস সিনট্যাক্সটা মুছে দিচ্ছি। এবার ফাংশনগুলো এভাবে আছে না, এবার পাবে কি, চেক করি, এবার কি আসছে, এবার কিন্তু ইন অ্যাড আসছে। খেয়াল করছেন কেন? কারণ এই ফাংশনগুলো কি আছে, ওপেন, খোলামেলা, এর কোনো গার্ডিয়ান নাই, এর কোনো ওনার নাই। এবার কি করলাম, তাহলে কিন্তু এই ফাংশনগুলোকে যে কেউ এখান থেকে ইউজ করতে পারবে। আমি যদি বলি অ্যাড এর জায়গায় আমি যদি বলে দিই সাব, তাহলে কি আসবে, আসবে না? ওই যে ইন সাব চলে আসছে, ইন অ্যাড ইন সাব চলে আসছে, তার মানে কাজ করতেছে। বাট যখনই এই ফাংশনগুলোর কোনো একটা মালিক চলে আসতেছে, এই যে মালিক চলে আসতেছে, তখন কি, তখন বলতেছে সরি, পরে যোগাযোগ করেন। তাহলে এবার আমি যদি এটা ইউজ করতে চাই কি করতে হবে, আমরা জানি সবাই কম বেশি, প্রথমে এই মালিকের একটা পারমিশন নিতে হবে। এই ডেমো এই মেথডের মালিককে, এই লোকটার একটা পারমিশন লাগবে। সো পারমিশন কিভাবে নিতে পারি, obj_demo, এটা একটা ভেরিয়েবল, যে কোনো কিছু হতে পারে। এরপরে সমান সমান নিউ, এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড ক্লাস তৈরি করার জন্য। এরপর হচ্ছে ওই নাম, ওনার নাম, ভদ্রলোকের নাম। সো ভদ্রলোকের নাম কি, ডেমো। ওনার একটা পারমিশন নিয়ে নিলাম এভাবে যে ভাই আমি আপনার জিনিসগুলো ইউজ করতে চাই, সেগুলো ঠিক আছে, আপনি এটা নেন। এটা যখনই, এটা হচ্ছে আপনার টিকিট, যখনই কেউ আপনাকে আটকাবে আপনি টিকিটটা দেখাবেন, আপনি বেঁচে যাবেন। বিষয়টা কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি।
সো তাহলে কোন একটা ক্লাসের অবজেক্ট কিভাবে তৈরি করে, ওই ক্লাসের নাম আগে একটা কিওয়ার্ড নিউ, তাই না, এরপরে অবজেক্টটা তৈরি হয়ে গেল। সো এটা কি একটা ভেরিয়েবল, এখানে যদি আমি এক্স দেই তাহলে কি হবে বলেন, হবে কি আপনার কথার মধ্যে বিশ্বাসই নাই। হ্যাঁ এই তো এইভাবে বলেন, ওর মতো বলতে হবে না কেন, অবশ্যই হবে, থাকলেই পাইছেন নাকি, যা দেবো তাই হবে, এখানে খালি একটা ডলার সাইন থাকলেই হবে, আর যদি জিরো এবার হবে, এবার হবে, একটা ভ্যালিড ভেরিয়েবল হতে হবে। বাট ভেরিয়েবলের মানটা একটু মিনিংফুল করার জন্য ওবিজে আন্ডারস্কোর ডেমো, এটা যে একটা অবজেক্ট ভেরিয়েবল, এটা বোঝানোর জন্য এভাবে করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার আমি এই ভেরিয়েবলটার মাধ্যমে কি পাবো, এই পারমিশন, এটার মধ্যে কি আছে, পারমিশন আছে, কার পারমিশন, ডেমো ক্লাসের, এর মাধ্যমে আমরা এর ফাংশনগুলোকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এবার ফাংশনগুলোকে ধরেন এবার অবজেক্ট সাইন ধরে ধরে ইয়ে করতে হবে। সো ওবিজে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন কি ছিল বলেন তো, ডট পিএইচপির অবজেক্ট সাইন কোনটা, এইটা দেখেন, এই যে অ্যারোটা যে দিলাম আমি কি কি পাচ্ছি, এই যে অ্যাড ডিপ সাব, এগুলো কোথা থেকে আসছে, ওই দেখেন ডেমো ক্লাসের demo.php, ডেমো ক্লাসের কি এই ফাংশনগুলোকে আমরা পাচ্ছি। এখন যদি এখানে আমি অ্যাড দেই, এবার কিন্তু কাজ করতেছে। এই চিহ্নটাকে কি বলে বলেন তো, পিএইচপির অবজেক্ট সাইন। তাহলে আমরা ক্লাস তৈরি করতে পারি, ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি, অবজেক্ট ধরে ওই ক্লাসের ফাংশনকে আমরা কল করতে পারতেছি এবং কাজও করতেছি কিন্তু, তাই না। আমি যদি অ্যাড এর জায়গায় ডিপ দেই, কাজ করবে না, ওই যে ইন ডিপ চলে আসছে। তাহলে আমরা কি সবাই করতে পারতেছি এটা? কারো কোনো প্রবলেম হলে একটু আওয়াজ দিন। এগুলো কিন্তু একদম বেসিক। এখানে যদি বিসমিল্লাহ যদি গলদ হয় তাহলে কিন্তু আমরা এখনো কঠিন কোনো জায়গা যাই নাই। কিন্তু অবশ্য কঠিন কোনো কিছু নাই, অবজেক্ট ওরিয়েন্টেড সবই সহজ। আচ্ছা, এখন এই ডেমো ভদ্রলোকের তিনটা ফাংশন আছে, একটা হচ্ছে অ্যাড, একটা সাব আর একটা হচ্ছে ডিপ। সো আমরা জানি যে যখন কোনো ভদ্রলোকের আন্ডারে কোনো জিনিস থাকে, কোনো একটা প্রপার্টি থাকে বা কোনো মেথড থাকে, সেগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। অ্যাকচুয়ালি 4 ভাগে ভাগ করা হতো অতীতে। একটা ছিল কি স্ট্যাটিক, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, বাট স্ট্যাটিকটা গায়েব হয়ে গেছে। এখন 3টাই আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তাহলে এবার দেখেন, আমরা যখন ভিউ ফাইলে আসি, আমরা এই ডেমো ক্লাসের অবজেক্ট ধরে ওই ক্লাসের সবকিছু পাচ্ছি না? ক্লাসের মধ্যে কি কি ছিল? অ্যাড, ডিপ, সাব, 3টা ফাংশন ছিল না? আপনাদের কি এভাবে আসে না আমার এখানে আসছে? শুধু একটু না আসলে আওয়াজ দিয়েন। এবার এখানে এসে আমরা কিন্তু সবগুলোই পাচ্ছে। এখন আমি আমার সবকিছু তো সবাইকে দিব না, বোঝেন নাই? আমি আমার সবকিছুকে সবাইকে দিয়ে দিব, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। তাহলে এখানে কি করব? হ্যাঁ, আমি এবার এর ফাংশনের আগে অ্যাক্সেস মডিফায়ার বসাবো।
আমি এটার আগে বলে দিলাম পাবলিক, এটাকে বলে দিলাম প্রোটেক্টেড, আর এটাকে বলে দিলাম প্রাইভেট। ঠিক আছে না? অলরেডি দেখেন প্রাইভেটের নিচে কি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো আবার ঠিক আছে, আমাদের কয় ধরনের প্রপার্টি আছে? তাহলে 3 ধরনের মেথড। আমরা আমাদের ইয়াগুলাকে, সো এইগুলো সবগুলো কি, এগুলো হচ্ছে প্রপার্টি, তাই না? আমরা কিন্তু মেথড দেখি নাই, সরি এগুলো হচ্ছে কি মেথড। মেথড আমরা প্রপার্টি এখনো দেখি নাই, তাই না? আমরা কয়েকটা প্রপার্টি নিচ্ছি, ধরেন পাবলিক নেম, বলে দিলাম বিআইটিএম, প্রোটেক্টেড সিটি, সিটি ইজ ইকুয়াল টু কি বলবো, ঢাকা। প্রাইভেট কান্ট্রি ইজ ইকুয়াল টু বাংলাদেশ। জি, তাহলে আমার 3টা মেথড আছে, 3টা প্রপার্টি আছে। সো একটা প্রপার্টি পাবলিক, আর একটা প্রাইভেট, আর একটা প্রোটেক্টেড, আর একটা মেথড পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। এবার যদি আমরা ভিউ ফাইলে যাই, এবার ভিউ ফাইলে এসে ওই অবজেক্টটা ধরে দেখেন, এবার সেই পারমিশনটাকে ধরে দেখেন সে কি কি দেয় আপনাকে। দেখেন আমার দিচ্ছে নেম আর অ্যাড, আর কিছু দিচ্ছে না। আপনাদের কি কি দিচ্ছে দেখেন, এতক্ষণ কিন্তু সব দিচ্ছিল, এখন কি সব দিচ্ছে? এখন নেম আর অ্যাড দিচ্ছে। কারণ কি? কারণ এই দুইটা, এই প্রপার্টি এবং এই মেথডটা হচ্ছে কি পাবলিক। তাহলে কোন একটা বাইরের লোক, এটা হচ্ছে কি বাইরের লোক, এই বাইরের লোক কি পাচ্ছে না, আমার প্রোটেক্টেড এবং প্রাইভেট জিনিসগুলার অ্যাক্সেস পাচ্ছে না। আমার প্রোটেক্টেড এবং প্রাইভেট জিনিসগুলার অ্যাক্সেস বাইরের লোক পাচ্ছে না। কিভাবে বুঝতে পারলাম? এই যে বুঝতে পারতেছি, এখানে পাচ্ছি কি নেম, আর পাচ্ছি কি অ্যাড। এবার মনে করেন আমি যদি এখানে নেম দিয়ে দিই, তাহলে আউটপুট কি আসা উচিত? কিছুই না। কারণ কি এখানে ইকো দেই নাই। এবার এখানে ইকো দিয়ে দিলাম, এবার কি আসবে? বিআইটিএম আসবে। ভেরি গুড, বিআইটিএম আসা উচিত না? আমরা চেকিং করি কি আসছে। ওই যে আমরা প্রপার্টিটা ইউজ করতে পারতেছি, এটা কি একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি, এটা কি একটা মেথড, এটা একটা মেথড, এটা একটা মেথড। সো আমরা শুধুমাত্র পাবলিক প্রপার্টি অথবা পাবলিক মেথডের অ্যাক্সেস কোথা থেকে পাচ্ছি? ভিউ ফাইল থেকে পাচ্ছি। তাই না? আপনাদের মেশিনগুলোতে কি এরকম কাজ করে না শুধু আমারটাই কাজ করতেছে? দেখেন তো একটু। তাহলে এখন ধরেন এই ডেমো তো আমি,
তাহলে আমি আমার তিন ধরনের জিনিস আছে, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। সো আমি আমার কোন কোন জিনিস ইউজ করতে পারবো? সবগুলো ইউজ করতে পারবো, কিন্তু বাট আমি আমার জিনিস যদি ইউজ করতে চাই তারপরে কিন্তু তাহলে আমার পারমিশন লাগবে। যেমন ধরেন আমি এখানে এসে আমি ইউজ করলাম $নেম, আমি যদি বলি ইকো নেম, কি আসবে বলেন তো আউটপুটে? বা এখানে দেখেন কি দেখাচ্ছে, ভেরিয়েবল নেম সিম টু বি আনইনিশিয়ালাইজ। আমি যদি এখানে যাই ভিউ ফাইল থেকে কাকে কল করব? অ্যাড কে। এবার চেক করি, দেখেন একটা কিন্তু আসছে, আরেকটা কি দেখাচ্ছে? আনডিফাইন্ড ভেরিয়েবল কি নেম। এবার আমি কিন্তু আমি আমার মধ্য থেকেও আমি আমার জিনিস কি ইউজ করতে পারতেছি না। সো ইউজ করতে পারবো কখন? আমার পারমিশন লাগবে। তাহলে এখন আমি আমার পারমিশন কিভাবে নিব? তারপরে লাগবে, যাই নেই পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড যাই হোক পারমিশন লাগবে। তাহলে আমার একটা নিজস্ব পারমিশন লাগবে। সো আমি যখন ওই নিজস্ব পারমিশনটাকে বলা হচ্ছে কি দিস। সো দিস মানে কি? ওন ক্লাস অবজেক্ট। এটাকে বলা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট। এই অবজেক্টটা ধরে আমি আমার এই ক্লাসের মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস অ্যাক্সেস করতে পারবো, যেহেতু আমি আমার মধ্যে আছি। আমি তো সবকিছুই আমার, নাকি? না কোনো সন্দেহ আছে? তাহলে এখানে কি করতে হবে দেখেন তো, এখন দিস দিয়ে দেখেন, দিস ধরার পরে আমি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম, কি দেখাচ্ছে? সিটি, কান্ট্রি নেম, অ্যাড সাব। অবশ্য এখানে কিছু তালা চাবি আর চাবি চলে আসছে, দেখছেন? তালা মানে কি? প্রাইভেট, নিতে পারবা, বাট চাবি লাগবে। আর চাবি মানে কি? অসম্ভব, তাই না? সো পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আমি আমার সবকিছুই ইউজ করতে পারতেছি পারমিশন নিয়ে। এখন মনে করেন আমি এখানে দিয়ে দিলাম সাব। খেয়াল করবেন আমি কিন্তু এখন কিছু কোশ্চেন জিজ্ঞেস করব। সো যখন এখানে সাব দিলাম, এবার যদি আমি সাব ফাংশনটা কল করে দিলাম, এবার আমি এখান থেকে ডেমো ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট ধরে ওই পাবলিক ফাংশন অ্যাড কে কল করলাম, তাই না? তাহলে অ্যাড ফাংশনের ডেফিনেশনে যখন আমি আসলাম, এখানে এসে ইকো করা আছে এটা আর এটা বলা আছে, আউটপুটে কি আসবে বলেন তো? এরর দেখাবে, এটা আসবে সাব নাম্বারের ইয়েটা আসবে, ইকোটা আসবে, এটা আসবে শুধু, তাই না? এটা কি আসবে না? যে সাব ক্লাসের ইয়েটা আসবে, যেটা সেটা আসবে, ইন সাব এবং ইন অ্যাড দুইটাই আসবে। একটা আসবে স্যার। কেন একটা আসবে? তো করা হয়নি আরেকটা। এই যে এখান থেকে করা আছে, এটা দুইটাই আসবে। ডিবের মধ্যে কি করা আছে না? আচ্ছা আমরা দেখি, দুইটাই আসবে। কটা আসছে? ইন অ্যাড, ইন সাব দুইটা আসছে না? যদিও এই ডিপটা কি ছিল? যদিও ডিপটা ছিল কি প্রাইভেট, বাট তারপরে কিন্তু ভিউ ফাইল থেকে পাচ্ছে। এখন অ্যাকচুয়ালি এই কাজগুলো কখন করা হয়? আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা এটা বানাবেন প্রোগ্রামিং ইউজ করে। এবার এটা বানানোর জন্য এটা কি কি লাগে? একটা মাউথ আছে, একটা এরকম আছে, একটা কভার আছে, তারপরে একটা এরকম শেপ আছে। সো আপনি 1 2 3 4টা জিনিস, আপনি 4টা জিনিস 4টা ফাংশন দিয়ে করলেন, এবং 4টা ফাংশনে কি হবে? প্রাইভেট। আপনি করতে পারেন, কারণ এটা আপনি কাউকে দিয়ে কোনো লাভ আছে? কেউ কিছু করতে পারবে? আপনাকে দিতে হবে এই কমপ্লিট বোতলটা। তাহলে আপনি এটা হবে প্রাইভেট, এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট, এই কাগজটাও প্রাইভেট। এবার আপনি আরেকটা ফাংশন করবেন কি পাবলিক, ওই ফাংশনের মধ্যে সবগুলোর জোড়াতালি দিয়ে কি করবেন? একটা বোতল বানাবেন। এটা কোন ফাংশনের মধ্যে আছে? পাবলিক, এটা সবাই ইউজ করতে পারবে। আর এটা কি? এগুলো আমার নিজস্ব জিনিস। আমি চাইলে এগুলো যদি আমি কাউকে দিতে চাই, আমার চাইল্ডকে দিতে চাই, তাহলে আমি এগুলোকে কি করব? প্রোটেক্টেড করে দিব। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে বিষয় আর কি, আর কিছুই না। তাহলে দেখেন এই জন্য কি এই ফাং মেথডটা কি ছিল? প্রোটেক্টেড, সরি প্রাইভেট। এটা আমি কাউকে দিব না, বাট এটা আমি চাইলে অন্যভাবে দিতে পারি আর কি। এজন্য কাজগুলো এভাবে করা হয় আর কি। আমার মনে হয় জিনিসগুলো আমরা ধরতে পারছি, বিষয়গুলো কিভাবে কাজ করতেছে। এখন
আরেকটা বিষয় দেখেন যে প্রত্যেকটা ক্লাসেরই একটা বিষয় থাকে ইনিশিয়ালাইজার ফাংশন বা একটা স্টার্ট ফাংশন বলা হয় কনস্ট্রাক্টর। প্রত্যেকটা ক্লাস যখন করা হয়, যখনই কোনো একটা ক্লাস তৈরি করবেন সেই ক্লাসের বাই ডিফল্ট একটা ফাংশন আমরা করে থাকি, সেই ফাংশনটাকে কি বলা হচ্ছে? কনস্ট্রাক্টর ফাংশন। দেখেন কনস্ট্রাক্টর না, আমি আন্ডারস্কোর দিলাম, আন্ডারস্কোর দেওয়ার পর দেখেন এখানে যে কয়টা মেথড আছে, কল স্ট্যাটিক, ডান, কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, গেট, ইনভোক, ইসেট, দেখতেছেন এখানে টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা, তাই না? এই 14টা ফাংশনের সবার শেষে কি বলা আছে দেখেন তো? ম্যাজিক মেথড। ঠিক আছে, ম্যাজিক মেথড। সো এই ম্যাজিক মেথডের মধ্যে সবচেয়ে যে জিনিসটা মানে এই ক্লাসের ইনিশিয়ালাইজার হিসেবে ইউজ করা হয় কনস্ট্রাক্টর। সো এটা লিখতে গেলে ভুল করবেন। আজকে একটা মেয়ে এইটা একটা আন্ডারস্কোর দিয়েছে, যার কারণে আমার 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় নষ্ট হয়েছে। পুরো ক্লাসের মধ্যে কোথাও কোনো ভুল খুঁজে পাই না, লাস্টে দেখলাম যে কনস্ট্রাক্টরের মধ্যে একটাই দিছে। ঠিক আছে, একটা আন্ডারস্কোর দিছে। সো হ্যাঁ বলেন। সো কি করবেন, এখানে এসে দুইটা আন্ডারস্কোর, একটা দুইটা আন্ডারস্কোর দিলাম, দুইটা দেওয়ার পর কোনটা নিব? এই যেটা কনস্ট্রাক্ট, এন্টার দিলাম। ওকে, এভাবে কনস্ট্রাক্টরটা প্রথম দিকে আমরা লেখার সাজেশন দিয়ে থাকি বা আমাদের সাজেশন দিয়ে থাকে সিনিয়ররা। সো পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। এখন কনস্ট্রাক্ট ফাংশনটা কিভাবে কাজ করে দেখেন। আমি বললাম যে হ্যালো পিএসপি, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্টরের মধ্যে হ্যালো পিএসপি দিয়ে দিলাম। এবার যদি আমরা ভিউ ফাইলে যাই, ভিউ ফাইলে যে মনে করেন কোনো ফাংশন কল করলাম না, শুধুমাত্র কি করলাম, শুধুমাত্র ক্লাসের সাথে ক্লাস যে ফাইলটার মধ্যে আছে সেই ফাইলটার সাথে কানেক্ট করলাম এবং তার একটা পারমিশন তৈরি করলাম। ঠিক আছে না? আমরা কোনো ফাংশন কল করছি, কল করে নেই, কিন্তু এই যে এই ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ফাংশন আছে, অ্যাড আছে, সাব আছে, আর একটা কি ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, তিনটা মেথড আছে, কিছু প্রপার্টি আছে, একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে। আমি শুধুমাত্র এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করছি। এবার যদি আমি সেভ করে ব্রাউজারে যাই, দেখি কি হয়। কি দেখাচ্ছে? হ্যালো পিএসপি দেখাচ্ছে না? তাহলে এখান থেকে কি ডিসিশন নেওয়া যায় বলেন তো? কনস্ট্রাক্টরটা রান হয়ে যাবে, অটোমেটিক্যালি রান হয়ে যাবে। সো আমার যে সমস্ত জিনিস এই আমার অর্থাৎ আমরা এই কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে যা কিছু করব, কোনো একটা ভিউ ফাইলে যদি আমি এর অবজেক্ট তৈরি করি, তাহলে সেগুলো কি হয়ে যাবে? অটোমেটিক্যালি রান হয়ে যাবে, অটোমেটিক্যালি রান হয়ে যাবে, তাই না? পাবলিকের ক্ষেত্রে বলতে হ্যাঁ হ্যাঁ, কেন আমার এই ফাংশনটা তো পাবলিক, পাবলিক না? এটা কি অটোমেটিক্যালি রান হচ্ছিল? কল করা লাগছিল, বাট আমি কি এটাকে কল করছি? কল করছি। কনস্ট্রাক্টরটা ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে প্রত্যেকটা ক্লাসের। কনস্ট্রাক্টরের মধ্যে ফাংশন লিখবো কেন? এটাই তো ফাংশন, আমরা চাইলে নিতে পারবো। হ্যাঁ, ওই যে দিস দেখেন সব পাচ্ছি, সিটি, কান্ট্রি, নেম, অ্যাড, সাব, ডিভ, অটো চলে আসবে, সব পাবো, সব। প্রোটেক্টেডটা হচ্ছে আমার চাইল্ড ইউজ করতে পারবে, এটা দেখবো একটু পরে। ওকে, সো আমরা কনস্ট্রাক্টর ইউজটা এভাবে করতে পারি। কনস্ট্রাক্টর প্যারামিটার পাঁচটা দেখবেন না? আছে, গুড। সো এখন এখানে এটা আমি বলতাম যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এই যে ক্লাস বা ফাংশন আমরা যা কিছু তৈরি করি, এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। দেখেন, একটা হচ্ছে যে আমি, এটা হচ্ছে আমার ক্লাস, এটা হচ্ছে আমার ভিউ ফাইল। সো আমি আমার ক্লাস থেকে ভিউ ফাইলে ইনফরমেশন পাঠাবো, আবার ভিউ ফাইল থেকে ক্লাসে ইনফরমেশন নিয়ে আসবো।
তাই না? আমি আমার ক্লাস থেকে ইনফরমেশনগুলো ভিউ ফাইলে পাঠাচ্ছি। কিভাবে পাঠাচ্ছি? পাবলিক মেথড অথবা প্রপার্টির মাধ্যমে আমি ক্লাস থেকে ভিউ ফাইলে ইনফরমেশন পাঠাচ্ছি, তথ্য পাঠাচ্ছি। আবার ভিউ ফাইল থেকেও কিন্তু আমাকে ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ ক্লাস তো মানুষ, তাই না? সে তো অন্য কিছু না, তো তার তো কিছু ইনফরমেশন লাগবে কাজ করার জন্য। আপনি যদি না জানেন কিভাবে মাছ কাটতে হয়, আপনি কি মাছ কাটতে পারবেন? তাহলে ইনফরমেশন লাগবে যে কিভাবে মাছ কাটতে হয়। সো তাহলে এই ক্লাস তো মাছটা কাটবে, বাট কিভাবে কাটতে হয় ইনফরমেশনগুলো ভিউ ফাইল থেকে আসবে। সো ভিউ ফাইল থেকে ক্লাসের মধ্যে কোন ইনফরমেশন নিয়ে আসতে পারি কিভাবে? দুই ভাবে পারি। একটা হচ্ছে ডিরেক্ট আমরা যে মেথডগুলো কল করতেছি, যেমন এই যে অ্যাড, সাব, এগুলোর মধ্যে কি প্যারামিটার পাস করে নিয়ে আসতে পারি, নাম্বার 1। আর একটা হচ্ছে আমরা ডিরেক্ট এই কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার পাস করতে পারি। কনস্ট্রাক্টর যে ইয়েটা আছে না, ফাংশন, এই যে এটা, এখানেও আমরা চাইলে কোন একটা ভিউ ফাংশন থেকে, ভিউ ফাইল থেকে আমরা প্যারামিটার পাস করতে পারি। এই বিষয়টা আমরা যখন পিডিও প্র্যাকটিস করব তখন ভালো ধরতে, মানে এটার প্র্যাকটিস আছে তখন আর কি। পিডিও যখন আমরা দেখবেন, পিএসপি ডাটা অবজেক্ট যাকে বলা হচ্ছে। সো এখন সিম্পলি দেখেন, আমরা ভিউ ফাইলে আসি না, ভিউ ফাইলে আসেন। ভিউ ফাইলে আসার পর মনে করেন এখানে আপনি পাঠাই দেন হচ্ছে, সাপোজ ধরেন 10 পাঠাই দিলাম। এটা কি? এটা হচ্ছে ক্লাসের। এমনি তো সিম্পলি আমরা ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করতে পারি। ইট ইজ ভেরি সিম্পল। কিভাবে দেখেন, এই যে এখানে অ্যাড আছে না, অ্যাড এর মধ্যে আমি এখানে কি লিখে দিলাম, $x $y, ঠিক আছে? এবার এখানে বলে দিলাম $z $x প্লাস $y। এবার বলে দেবো কি, ইকো $z ডট একটা বিআর মাইনে দেই, কারণ কি, হ্যাঁ সরি জেড হবে, রাইট, হ্যাঁ। যাই হোক, ম্যান ইজ মর্টাল, এটা বিষয় না, আমরা জানি। সো এভাবে দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি এই অ্যাড ফাংশনটাকে আমরা যদি ভিউ ফাইল থেকে কল করি তাহলে কি আসবে? এটা আপাতত দিলাম না। আমরা যদি এখন এখান থেকে $ওবিজে ডেমো কোনটা দিব, ওই যে অ্যাড আছে না, এই যে অ্যাড কে কল করলাম, দেখেন প্যারামিটার চাচ্ছে না, অটোমেটিক কিন্তু প্যারামিটার চাচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম 100, এখানে দিয়ে দিলাম 2। তাহলে এবার আউটপুট কত আসবে বলেন তো, জুনায়েদ বলেন, শিওর? আর কিছু কি আসবে? শিওর, তাই না? চেক করি, আমরা ভিউ ফাইলটাকে রান করাই। ওই দেখেন কত আসছে, হ্যালো পিএসপি আসছে কোথা থেকে? কনস্ট্রাক্টর থেকে আসছে। আর এই 102 আসছে হলো ওই অ্যাড ফাংশন থেকে, আর এইটা আসছে এখান থেকে। তাহলে এই যে ফাংশনের মধ্যে কি, ক্লাসের মধ্যে আমরা কি করতে পারতেছি, ভ্যালু পাস করতে পারতেছি ফাংশনের মধ্যে প্যারামিটারের মাধ্যমে। এবার আমরা চাইলে আরো একটা ভাবে পাঠাতে পারি, এই যে ক্লাসের মধ্যে দিয়ে আর কি, ক্লাস যখন অবজেক্ট তৈরি করব ওই ক্লাসের মাধ্যমে আমরা পাঠাতে পারি। যখন আমরা মেথডের মধ্যে পাঠাবো সেটা পাবে কে? মেথড, মেথড পাবে। কিন্তু বাট ধরেন আমার এমন একটা জিনিস দরকার, যে জিনিসটা সবার লাগবে, সেটা কোথায় পাঠাবো? কনস্ট্রাক্টরে। কারণ এই এক্স এবং ওয়াই কে, এই ভেরিয়েবল দুটাকে আমি এখানে ইউজ করতে পারবো, তাই না? এই ভেরিয়েবল দুটাকে আমি এখানে ইউজ করতে পারবো, বাট এর মধ্যে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা তো আমি পাবো না, ডিফারেন্ট নতুন ভেরিয়েবল হিসেবে কাজ করবে। বাট আমার এমন একটা জিনিস দরকার, এমন একটা জিনিস আমার আছে, যেটা আমার এখানেও লাগবে, এখানেও লাগবে, আবার এখানেও লাগবে, আমার তিনও জায়গায় লাগবে, এখানে 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 তিনও জায়গায় লাগবে। যেমন ডেটাবেস কানেকশন, আমরা ক্রুডিং করব, ডেটাবেস কানেকশন দিলাম আলাদা একটা ক্লাসে, তাহলে ওই কানেকশন ফাইলটা আমার এখানে লাগবে। প্রত্যেকটা আমি যে ফাংশনের মধ্যে এইটা ডাটা সেভ করার জন্য, ডাটা তুলে নিয়ে আসার জন্য, আপগ্রেড করার জন্য, ডিলিট করার জন্য একাধিক ফাংশন লিখলাম। আমি যদি এই জায়গাটার মধ্যে
এই ফাইলটার মধ্যে আমি যদি আমার ক্লাস আছে 10টা, তাহলে আমি 10টা আমি পারি। আমার যদি ক্লাস একটা হয় তাহলে আমি কি করব, কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিব, তাই না? আর তো এখানে লাগবে না। বাট আমার ক্লাস যদি হয় 10টা, তাহলে 10টা কনস্ট্রাক্টরের মধ্যে 10 বার কি করতে হবে, ডাটাবেস কানেকশন দিতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ধরেন আপনি এখানে আপনি কি করবেন, ডাটা সেভ করবেন, ডাটা ভিউ করবেন, এডিট করবেন, ডিলিট করবেন, এই 4টা কাজ করবেন। এখন 4টা কাজ করার জন্য তো আপনার কানেকশন স্ট্রিং লাগবে, ডাটাবেস কানেকশন করা লাগবে না? কারণ কি আপনি প্রত্যেকটা ফাংশনের মধ্যে নতুন নতুন করে কানেকশন দিবেন? না, দিব না। তাহলে তো অনেক বেলা আমরা কি করব, যেহেতু এই ফাংশনের এই ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমি কোনো কিছু দিয়ে দেই, সেটা কি হবে, সবাই পাবে, বা সেটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যাবে। এই ক্লাসে যখন আমি যদি ধরেন এই ক্লাসের মধ্যে এসে আমি ভিউ ফাংশনটা কল করব। এবার এই ক্লাসের মধ্যে যখনই আমি আসব কোনো একটা ফাংশনকে নেওয়ার জন্য, আমি কোনো একটা ভিউ ফাইল থেকে আমি এই ক্লাসের মধ্যে আসতেছি। তো যখন আমি এই ক্লাসের মধ্যে আসব, সবার আগে কি হয়ে যাবে, কনস্ট্রাক্টরটা রান হয়ে যাবে না? চাইলেও রান হবে, না চাইলেও রান হবে। তো আমি যখন ধরেন ভিউ ফাইল থেকে এখান থেকে আমি ডাটা সেভ করার জন্য এখানে আসতেছি, ডাটা সেভ করার ফাংশন কোনটা, সাপোজ ধরেন এইটা। তাহলে আমি যখন ডাটা সেভ করার জন্য এখানে আসলাম, আমি কানেকশন স্ট্রিংটা এখানে দিয়ে রাখলাম। আমি ওইখানে একটা ভেরিয়েবল আছে যার মধ্যে mysqli_connect, এখানে কি লাগে, ডাটাবেসে কানেকশন স্ট্রিংটা লাগে না? মনে আছে ওই যে ডিবি কানেক্ট mysqli_query যখন আমরা এক্সিকিউট করতেছিলাম, প্যারামিটার লাগতেছিল কয়টা, একটা এসকিউএল আর একটা কি ডিবি কানেক্ট। তাহলে এখন ওই ডিবি কানেক্টটা তো আমার এখানেও লাগবে। তাহলে আমি কি করব, আমার যদি এখানে কানেকশন দেওয়া থাকে, ওই ভেরিয়েবলটাকে আমি এখানে ইউজ করতে পারবো। আর আমি যখনই সেভ করার জন্য এই ক্লাসের মধ্যে ঢুকবো, ঢোকার সাথে সাথে কি হয়ে যাবে, এটা আমার অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যাবে। সেভ করলাম, এবার আমি ভিউ ফাইল থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য আবার এখানে আসলাম, ক্লাসে আসলাম। কারণ ডাটা তুলে নিয়ে আসার কাজটা কি করবে, কোন একটা ফাংশনটা থাকবে কোথায়, কোন একটা ক্লাসের মধ্যে। এবার যখন আমি ডাটা তুলে নিয়ে আসার জন্য ক্লাসের মধ্যে আসলাম, তখন ডাটা তুলে নিয়ে আসার জন্য আবার কানেকশন স্ট্রিং লাগবে না? বাট যখন আমি ক্লাসের মধ্যে আসতেছি, আমি এই ফাংশনে যাওয়ার আগে কি রান হচ্ছে, কনস্ট্রাক্টর। সো এখানে যদি ডাটাবেসে কানেকশন দিয়ে রাখি, তাহলে বারবার প্রত্যেকটা ফাংশনের মধ্যে আমাকে কানেকশন দিতে হবে না, শুধু এক জায়গা দিলেই হবে, তাই না? এখন আমার ক্লাস তো একটা, আমি একটা ক্লাসের মধ্যে কানেকশন দিয়ে দিলাম। এবার আমার ক্লাস যদি হয় 10টা, অনেক বড় একটা 10টা ক্লাস হতে পারে না? স্বাভাবিকভাবে আপনারা যখন একটা প্রজেক্ট করবেন, এই ক্লাসে শেষে জমা দিতে হবে, তখনই দেখবেন আপনাদের এখানে 3-4টা ক্লাস লাগবে, এবং আপনারা চাইলে আরো বেশি ক্লাস তৈরি করতে পারেন। তাহলে যদি 10টা ক্লাস হয়, তাহলে 10টা ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর কয়টা থাকবে, 10টা কনস্ট্রাক্টরের মধ্যে কি করতে হবে, লিখতে হবে, বেশি লাগবে, কোড বেশি লিখতে হবে, সফটওয়্যারটা পারফরম্যান্স ডিক্রিজ করবে। তাহলে এমন কিছু করা যায় না যে কানেকশনের জন্য একটা ক্লাস লিখে দিলাম, বারবার প্রত্যেকটা কনস্ট্রাক্টর লিখে দিব করব না। তাহলে যখন ডেটাবেস কানেকশনের জন্য একটা ক্লাস আছে, সেই তখন ওই ভেরিয়েবলটা যার মধ্যে কানেকশন স্ট্রিংটা আছে, সেটাকে আমি কিভাবে নিয়ে আসবো, রিকোয়ার করে দিলে হবে না। রিকোয়ার করে দিলে তো পেজটা কানেক্ট হবে, বাট ভেরিয়েবলটা কিভাবে নিয়ে আসবো, তখন ওইটাকে কনস্ট্রাক্টরের মধ্যে পাস করতে হয়। অর্থাৎ আমি ফাংশনের মধ্যে যখন কোনো কিছু নিয়ে আসতে যাচ্ছি, ক্লাসের মধ্যে এই ডেমো এই ক্লাসটার মধ্যে আমি কোনো কিছু নিয়ে আসতে চাচ্ছি, আমি দুইভাবে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে ফাংশনের প্যারামিটার হিসেবে, আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। কনস্ট্রাক্টরের মাধ্যমে যদি আমি আনতে চাই, সেটা আমাকে কোথা দিয়ে পাস করতে হবে, এই যে আমি যখন ক্লাসের অবজেক্ট তৈরি করব, তখনই যেহেতু কনস্ট্রাক্টর রান হয়ে যাচ্ছে, তাহলে কোথায় দিয়ে পাঠাবো, এখানেই পাঠাইতে হবে। কারণ এই লাইনটা মানে কি, কনস্ট্রাক্টর রান হয়ে যাওয়া না? তাহলে আমি যদি কনস্ট্রাক্টরে কোনো কিছু দিতে চাই, কোথায় দিতে হবে, এখানে দিতে হবে। এখন মনে করেন আমি এখানে 10 দিয়ে দিলাম, সাপোজ 10 দিয়ে দিলাম, তাহলে 10টা রিসিভ করার জন্য এখানে কি লাগবে, একটা ভেরিয়েবল দিতে হবে। আমি বলে দিলাম $a, তাহলে এর মধ্যে এবার কত আছে, 10। এখন এই 10কে যদি আমি ইউজ করতে চাই, তারপরে কিন্তু আমার একটা পারমিশন লাগবে। আমি যদি বলি কি দিস a ইজ ইকুয়াল টু বা দিস ভ্যালু, যে কোনো একটা ভেরিয়েবল ইজ ইকুয়াল টু $a,
এবার যদি আমি এটা কি করে দেই তাহলে কত আসবে আউটপুট? এবার কিন্তু সবার আগে 10 আসবে, তাই না? কারণ 10টাকে পাঠানো হচ্ছে কোথায়? এই দেখেন ভিউ ফাইল থেকে, ভিউ ফাইল থেকে আমি যখন ক্লাসের অবজেক্ট তৈরি করলাম তখন এই এর মধ্যে কত দিয়ে দিলাম? 10 দিয়ে দিলাম। সেই 10টা কোথায় চলে আসলো? এখানে চলে আসলো। এটা দিয়ে রিসিভ হচ্ছে। এটাকে আমরা ডাইরেক্ট ইকো করতে পারবো না, এটাকে আমরা এভাবে ধরে নিতে হবে। এখানে যে কোনো কিছু হতে পারে, ভ্যালু না, এখানে আমি এক্স দিয়ে কোনো সমস্যা নেই, না দিলে সমস্যা আছে। ঠিক আছে, এইভাবে ধরে নিতে হবে। ধরে নিয়ে তারপর আমি এটাকে ইউজ করতে পারবো আর কি। এবার আমি যদি এটাকে ইউজ করতে চাই, দেখেন ইকো যদি দেই দিস এ, তাহলে আউটপুট কত আসবে? 10 আসবে সবার শুরুতে। দেখেন কত আসছে? 10 আসছে না? দেখেন তো আপনাদের আসে কিনা এরকম, না খালি আমারটাই আসতেছে? আমি বুঝতেছি না বিষয়টা। আপনাদের কি আসে? আসলেও কোথায়? এটা ভেরিয়েবল আর কিছু না। এখানে তো আমি এক্স দিলাম, আর ভ্যালু দিলাম না। না, এটা আমি রিসিভ করতে, সে ঢুকতেছে, এটাকে আমি এটা দিয়ে ধরে নিলাম। এবার আমি এটাকে, এই ভ্যালুটাকে আমি এখানেও ইউজ করতে পারবো, আমি এখানেও ইউজ করতে পারবো, আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এখন মনে করেন আমি এটাকে এখানে না দিয়ে এখানে এভাবে লিখে রাখলাম, সিম্পলি লিখে রাখলাম। এবার মনে করেন আমার এই জিনিসটা দরকার হচ্ছে কোথায়? আমার দরকার হচ্ছে এইখানে, এইখানে খেয়াল করেন। এবার আমি ধরেন এখানে এক্স দিচ্ছি না, আমি দিচ্ছি শুধু এক্স দিলাম। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম এক্স, দিস কি দিব? এক্স। বুঝতে পারতেছেন বিষয়টা কি হচ্ছে কোন দিক দিয়ে? এখানে দিলাম কত? 100। তাহলে এবার আউটপুট কত আসবে? বুঝতে পারতেছেন? 10 আসা উচিত না? এই 100, এই 10টা এখান দিয়ে পাঠানো হচ্ছে, কনস্ট্রাক্টরের মধ্যে রিসিভ হচ্ছে, আমি এখানে এটার মধ্যে ধরে রাখলাম। এবার আমি এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এখন ইকো জেড দিলে কি 110 আসে? চেক করে দেখি কত আসছে? 110। এখন মনে করেন এটাকে আমরা ডাইনামিক করব, তাহলে কি করতে হবে? এখানে তো আমরা এই যে এখানে তো আমরা 10 দিয়ে দিছি, তাই না? এখানে আমরা একটা ভেরিয়েবল দিয়ে দিলাম $, অ্যাজ বা কিছু একটা দিয়ে দিলাম ASDF। এবার এই ভেরিয়েবলের মধ্যে আমি এখানে যা দিয়ে দিব, ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা আসবে কোথা থেকে বলেন তো? ইউজার ইনপুট থেকে। ভেরি সিম্পল। ইউজার ইনপুট দিচ্ছে, সেই ইনপুটটা আমি ধরতেছি, কনস্ট্রাক্টরের মধ্যে পাঠাচ্ছি, কনস্ট্রাক্টর ধরতেছে। এবার এটা কি হয়ে গেছে? এটা এই ফাংশন, এই ক্লাসের মধ্যে যতগুলো মেথড থাকবে আমি সব জায়গায় কি করতে পারবো? এই ভ্যালুটা আমি ইউজ করতে পারবো, তাই না? এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আরো ইনহেরিটেন্স বা আরো কিছু বিষয় দেখার চেষ্টা করবো আর কি। আজকে এতটুকু রেখে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। বাট যতটুকু আমরা প্র্যাকটিস করতেছি ক্লাসে, আপনি একটু চেষ্টা করেন কি হচ্ছে জিনিসটা ধরার জন্য আর কি।